গুড ইভিনিং, আমার কথা শোনা যাচ্ছে? একবার বলবে। ওকে, কেমন আছেন স্যার? এই তো ভালোই, তোমাদের আশীর্বাদে ঠিকঠাক। তোমাদের সব খবর বলো। পড়াশোনা, শরীর স্বাস্থ্য সব ভালো আছে? ও তোমাদের তো পুজোর জন্য আর পড়া হয়নি এই 2-3 দিন, তাই না? সব বিজি ছিলে। হ্যাঁ, কাশি অনেকটাই কমেছে এখন, জাস্ট এমনি নর্মাল মাঝে মাঝে হচ্ছে, তাই এমনি মোটামুটি কমেছে বলতে পারো। কিছু দেখা যাচ্ছে না। সঞ্জিতা, তুমি আবার নতুন করে আবার জয়েন করো। তোমার মেবি ইস্যু, বাকি সবাই তো দেখতে পাচ্ছে। আজ যদি ছুটি থাকতো স্যার, খুব মন খারাপ হতো। তাই? আচ্ছা। ওর জন্য ফিজিক্স ক্লাস ছুটি পড়ে না, খুব কম। মানে আমি এটা দেখেছি, প্রতি প্রতি বছর এরকম হয় যে তোমার ফিজিক্স ক্লাস যেদিন যেদিন থাকে সেই দিন ছুটি খুবই কম থাকে। লাকি পারভিন স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাজমিন খাতুন গুড ইভিনিং, সুজাতা গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং। মনিকা মাঝি, আমাকে বেস্ট আপনার ক্লাস লাগে। থ্যাংক ইউ মনিকা। গুড ইভিনিং স্যার। ওকে, চলো। তাহলে প্রথম আমরা যেটা হয়েছিল আমাদের পড়া, সেটা তো আমরা পড়বই। তার আগে না, তোমরা ওই আগের দিন বলেছিলে যে স্যার সাইন কস ওই ভ্যালুগুলো একটু লিখে দেন। হ্যাঁ, তো ওই ভ্যালুগুলো একবার লিখে দিচ্ছি। আর আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবে, ঠিক আছে? খুব সহজ, কিছু না। একবার আমি যদি দেখিয়ে দিই, দেন তোমরা সবাই পারবে। ওকে, তো দেখো। জানেন স্যার, আমার ভাই আপনার ফ্যান হয়ে গেছে। তোমার ভাই কি করে আমার ফ্যান হলো? লেট হয়ে গেছে বলতে? বুঝলাম না, লেট মানে কি, লেটের কথা বলছো? ওকে, আমি কি বললাম যে দেখো, আমাদেরকে মেনলি সাইন কস আর ট্যানের ভ্যালুগুলো জানতে হবে, ঠিক আছে? পুরো শুধুমাত্র ফিজিক্সের জন্য না, ফিজিক্স ম্যাথ যে কোনো সাবজেক্ট পড়ো, সব জায়গাতেই লাগবে। সো এগুলো একবার আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি। তো প্রথম দেখো, তোমাদেরকে জাস্ট সাইনের ভ্যালুগুলো মনে রাখতে হবে। তোমাদের কাজ হচ্ছে সাইনের ভ্যালুগুলো মনে রাখা, তারপর কসের ভ্যালু এমনি হয়ে যাবে, ঠিক আছে? দেখো, প্রথম, যেমন অ্যাঙ্গেলটার নাম কি, মানে এই যে এটার নাম হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা মানে, ভালো করে বুঝবে এই জায়গাটা, সাইন থিটা মানে কি? মানে হচ্ছে এই থিটার জায়গায় যে কোনো অ্যাঙ্গেল বসতে পারে। জিরো থেকে, তোমাদের পরীক্ষার জন্য 0 থেকে 180-র মধ্যে যে কোনো ভ্যালু বসতে পারে। বাট তোমাদের মেনলি কোন কোনগুলো জানতে হবে? সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, বুঝিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর সাইন 90। এই কটা ভ্যালু তোমাদের জানলে হবে। কি বললাম? এই কয়টা ভ্যালু জানলে হবে, 0 থেকে 30, 0, 30, 45, 60, 90। আমি একবার বুঝিয়ে দিচ্ছি, দেখবে সারা লাইফ মনে থাকবে। গুড ইভিনিং সবাইকে। চ্যাপ্টার এতদিনে কমপ্লিট হয়ে গেছিল আগের বার, তাই
আরে আমি এবার তো স্লো পড়াচ্ছি, এবার তোমাদের পুরো বছর আছে না, ওর জন্য স্লো স্লো পড়াচ্ছি। অত আগে শেষ করে তুমি কি করবে? তুমি আগের বার তো ক্লাস করেছো, আগের বার এত ধরে ধরে আমি পড়াতাম, পড়াতাম বাট এতটাও তো ডিটেলসে পড়াতাম না না। এখন যেভাবে তোমাদেরকে সময় নিয়ে নিয়ে পড়াচ্ছি, সেটা তো আগের বার এতটা সময় পেতাম না। ওকে, ওকে দেখো, তাহলে সাইন জিরোর ভ্যালু কত হয়? সাইন জিরোর ভ্যালু হয় জিরো। কিছুই না, এখানে যেটা আছে থিটার জায়গায় বসবে, ঠিক আছে? তাহলে সাইন জিরো, এখানে জিরো বসলো মানে কি সাইন জিরোর ভ্যালু হচ্ছে এটা, এখানে যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে সাইন থার্টির ভ্যালু, এইরকম, ঠিক আছে? তো সাইন থার্টির ভ্যালু হয় কত? হাফ। সবাই মনে রাখবে সাইন থার্টির ভ্যালু কত? হাফ। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, ঠিক আছে? সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, আর সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। তোমাদের কাজ হচ্ছে এই কটা ভ্যালু মনে রাখা, কিছু না। আবার বলছি, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30 ডিগ্রি, মানে এখানে যদি কোথাও যে কোনো জায়গায় সাইন 30 এই জায়গাটা আসে, তার মানে এর জায়গায় তুমি কত ভ্যালু বসাবে? হাফ বসাবে। এ সানজিদা, তোমাকে অত টাইম নিয়ে ভাবতে হবে না। আমি তোমার তোমার সিলেবাস তোমার পরীক্ষার আগে শেষ করে দেবো, এত চাপ নিচ্ছ কেন তুমি? আমার নিশ্চয়ই আইডিয়া আছে যে আমাকে কতটা ফাস্ট পড়াতে হবে, কোন ক্লাসগুলো কেমন নিতে হবে। এই ক্লাসগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য আমি এই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে পড়াচ্ছি। যে চ্যাপ্টারগুলো ফাস্ট দরকার হবে আমি সেগুলো ফাস্ট পড়াবো। তুমি এত কেন ভাবছো? আগে যেখানে 30টা স্টুডেন্ট ফিজিক্স বুঝতে পারতো, এখন ব্যাচের 90% স্টুডেন্ট বুঝতে পারছে, কারণ আমি ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। তুমি সিলেবাস শেষ করে কি করবে আগে? আমাকে আমার মতো পড়াতে দাও প্লিজ। যাই হোক, যেটা বলছিলাম দেখো, তাহলে কি বললাম? সাইন জিরোর ভ্যালু জিরো, থার্টির ভ্যালু হাফ, 45-এর ভ্যালু 1/√2, 60-র ভ্যালু √3/2, আর 90-এর ভ্যালু হচ্ছে 1। ওকে, বোঝা গেল? তাহলে এগুলো যদি মনে রাখতে পারো, এবার কসের ভ্যালু কি করে স্যার জানবো? তাহলে দেখো, সাইনের ভ্যালু যদি জানো, তাহলে কস থিটার ভ্যালু নর্মাল উল্টে যাবে। কি বললাম? নর্মালি উল্টে যাবে। এ দেখো, দেখো সাইন জিরোর ভ্যালু যেটা হবে, সাইন জিরোর ভ্যালু যেটা হবে, কস 90-র ভ্যালু সেটা হবে। আর কস 90-র ভ্যালু যা হবে, সাইন জিরোর ভ্যালু তাই হবে। মানে এতক্ষণ কিভাবে যাচ্ছিলে? 0 to 90 এইভাবে ভ্যালুগুলো যাচ্ছিল, জিরো, হাফ, 1/√2, √3/2, অন। এবার উল্টো হবে, কিরকম ভাবে? অন, √3/2, 1/√2, হাফ, জিরো, এইভাবে। তার মানে সাইন কস জিরোর ভ্যালু হয়ে যাবে অন, তাহলে কস জিরোর ভ্যালু হয়ে যাবে অন, কস 30-র ভ্যালু হয়ে যাবে √3/2, কস 45-এর ভ্যালু হবে 1/√2, কারণ এটা দেখো এই দিক থেকে যাও বা এই দিক থেকে আসো, মিডিলে আছে, ঠিক আছে? তারপর সাইন 30-র ভ্যালু হয়ে যাবে হাফ, আর সাইন 90-র ভ্যালু হয়ে যাবে জিরো। দেখো ভালো করে তাকালে দেখতে পাবে এইদিকে যা গেছিল এইদিকে তার উল্টো না, এবার উল্টো হয়ে গেল না? এবার উল্টো হয়ে গেল না? বোঝা গেছে? তাহলে দেখো কিছুই না, তুমি যদি জাস্ট সাইনের ভ্যালুগুলো জানো, কসের গুলো উল্টো। যেমন তোমাকে যদি সাইন জিরোর ভ্যালু জিজ্ঞেস করে, কত হয়? জিরো। কস জিরো জিজ্ঞেস করে, তাহলে সাইন 90-র যেটা ভ্যালু হয় সেটা হচ্ছে কস জিরোর ভ্যালু। এক দুবার প্র্যাকটিস করবে হয়ে যাবে। দেখো 30-এর ভ্যালু কার সমান হবে? সাইন 30-এর ভ্যালু কস 60-র সমান হবে, কারণ 30 আর 60 যোগ করে কত হয়? 90 হয়। আচ্ছা, তারপর 45টা সেম থাকবে সাইন কস দুজনের জন্যই। 60টা কি হয়ে যাবে? 30-র ভ্যালু সাইন যা হবে, কস 60-র ভ্যালু তাই হবে। দেখো হাফ, দেখো হাফ এখানে চলে এসছে। আর কস 90-র ভ্যালু কত হবে? সাইন জিরোর ভ্যালু যা হবে। উল্টো, তাহলে এদিক থেকে গেল, কসের বেলায় উল্টো হয়ে যাবে, তাই না? দেখো দেখো উল্টো, এই দিক থেকে এই দিক আসছে। বোঝাতে পেরেছি না পারিনি? বোঝাতে পেরেছি না পারিনি? কত সহজ, আর কিছু না, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আমাকে একটা বলো, তোমরা ম্যাথে আশা করি পড়েছো এই জিনিসটা, ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হয়? ট্যান থিটা মানে হয় সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলে আমরা পাই ট্যান থিটা। কি বললাম? সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাই? আমরা ট্যান থিটা পাই। আচ্ছা, তাহলে সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করে ট্যান থিটা পাই, তাহলে সাপোজ আমাকে যদি কেউ ট্যান 30-র ভ্যালু জিজ্ঞেস করে, সেটা আমি কি করে পাবো? সেটা আমি কি করে পাবো? সাইন 30-কে কস 30 দিয়ে ভাগ। বোঝাতে পারলাম? এটা হচ্ছে মেন ফর্মুলা, যে ট্যান থিটা সেটা হচ্ছে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে
যদি tan 30 জিজ্ঞেস করে তাহলে sin 30/cos 30, মানে এখানে sin 30 এর ভ্যালু বসবে, নিচে cos 30 এর ভ্যালু। যদি tan 60 জিজ্ঞেস করে তাহলে sin 60/cos 60। তাহলে তুমি এটা যদি জানো, দেখো এটা জানলে উল্টো করে দিলে cos এর ভ্যালু পেয়ে গেলে। এবার যদি তোমাকে কেউ tan এর ভ্যালু জিজ্ঞেস করে, কি করে পাবে? আমরা এক্ষুনি পড়লাম tan থিটা, তার মানে tan 0 মানে কি sin 0, tan 0 মানে কি sin 0/cos 0, sin 0/cos 0, তো sin 0 কত? তাহলে sin 0 হচ্ছে 0, sin 0 হচ্ছে 0, তাকে ভাগ করো cos 0 মানে 1 দিয়ে। তো 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে? 0ই আসে। তাহলে tan এর ভ্যালু এটা কত হয়ে গেল? tan 0 এর ভ্যালু হচ্ছে 0, tan 0 এর ভ্যালু কত? 0। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপর দেখো tan 30 এর ভ্যালু কি করে বের করব? tan 30 মানে sin 30 ডিভাইডেড বাই cos 30। তো sin 30 হচ্ছে হাফ, cos 30 হচ্ছে √3/2। তাহলে এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/√3। তাহলে এটা হয়ে গেল কত? 1/√3। বোঝাতে পারলাম? কিছু না। দেখো এটা, দেখো সাইন 30 এর ভ্যালুকে cos 30, তাহলে হাফ বাই √3/2, তাহলে হাফ হাফ 2 2 কেটে গেল, 1/√3 পড়ে থাকলো। তাহলে কিছু তোমাকে মুখস্থই করতে হবে না। দেখো তারপর tan 45 এর ভ্যালু 1/√2 ডিভাইডেড বাই 1/√2, তাহলে কাটাকাটি করে কত পড়ে থাকলো? শুধু 1 পড়ে থাকলো। 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে কত আসে? 1 আসে। সেম সংখ্যা দিয়ে ভাগ করছো। আচ্ছা, তারপর এবার tan 60 এর ভ্যালু যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? √3/2 ডিভাইডেড বাই হাফ, তাহলে এই দুই বাদ চলে গেল, এই দুই বাদ চলে গেল, শুধু পড়ে থাকলো √3। ওকে, তাহলে tan 60 এর ভ্যালু হয়ে গেল। এবার tan 90, এটার ভ্যালু হচ্ছে 1/0। কেন? tan 90 মানে sin 90/cos 90, মানে 1/0। এখন কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? ম্যাথের একটা কনসেপ্ট মনে রাখবে, কোন সংখ্যা তাকে আমরা 0 দিয়ে ভাগ করলে সেটা আনডিফাইন্ড আসে, মানে এটার ভ্যালু ম্যাথে ডিফাইন্ডই নেই, এটার ভ্যালু ম্যাথে ডিফাইন্ডই নেই। তাই এটাকে কি বলি আমরা? ইনফিনিটি দিয়ে বোঝাই, মানে এটার ভ্যালু আমরা বের করতে পারবো না। বেসিক্যালি এটার মানে কি? এটার মানে হচ্ছে স্যার আমরা এটার ভ্যালু বের করতে পারবো না, যেটাকে আমরা ইনফিনিটি দিয়ে বোঝাই। আর এটা তোমাকে কোনোদিন জিজ্ঞেসও করবে না। বোঝা গেছে না যায়নি? তাহলে আমাকে বলো, তোমাদের এগুলো কি মুখস্থ করার দরকার আছে? তোমাদের এগুলো কি মুখস্থ করার দরকার আছে কোনো? কি কি করবে মুখস্থ করে? দুবার প্র্যাকটিস করলে সারা জীবন হয়ে যাবে, দুবার প্র্যাকটিস করলে সারা জীবন হয়ে যাবে। ফালতু মুখস্থ করার কি দরকার? দুবার তিনবার আমি যেভাবে শিখিয়ে দিলাম ওইভাবে প্র্যাকটিস করবে, দেখবে সবার মনে থাকবে। আচ্ছা, কেউ আছো যে বুঝতে পারোনি এমন? কেউ আছো যে বুঝতে পারোনি এমন? স্যার এরপরও পাচ্ছি না, এরকম কেউ আছো? কেউ এমন আছো যে স্যার এরপরও বুঝতে পারিনি এরকম? আশা করি আর কারো সমস্যা নেই। বোঝা গেছে? 0 দিয়ে ভাগ না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না। আবার বলে দিচ্ছি, সাইনের ভ্যালুগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে। sin 0 এর ভ্যালু 0, 30 এর ভ্যালু হাফ, 45 এর ভ্যালু 1/√3, এই 1/√2, 60 এর ভ্যালু √3/2 আর 90 এর ভ্যালু 1। cos এর ভ্যালু কি হবে? উল্টে যাবে, দেখো 1, তারপর হবে √3/2, তারপরে 1/√2, তারপর হাফ, তারপর 0। আচ্ছা, tan কি হবে? দেখো উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ, 0/1 মানে 0, 1/√2/√3/2 মানে 1/√3, 1/√2/1/√2 মানে হচ্ছে 1, √3/2 ডিভাইডেড বাই হাফ মানে হচ্ছে √3, আর 1/0 ডিফাইন্ড আনডিফাইন্ড, তাই এখানে ইনফিনিটি। ব্যাস, আমাদের তাহলে এই যে ডিটারমাইনার, স্যার এইগুলো থেকে কোশ্চেন, আরে কোশ্চেন কেমন দেবে সবসময় না। তোমার যেমন এই যে ভ্যালু লাগছিল না, আমরা আগের দিন অঙ্ক করাচ্ছিলাম, এ দেখো এখানে যে ভ্যালুগুলো লাগছিল sin 30, cos 30, এই ভ্যালুগুলো লাগছিল। তো এগুলো তুমি যদি ভ্যালু না জানো তাহলে তুমি অঙ্কই তো করতে পারবে না। যদি না তুমি ভ্যালু জানো তাহলে তো অঙ্কই করতে পারবে না, ঠিক আছে? এটার জন্য চলো, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, লাস্ট আমরা কি পড়েছিলাম? এই ভেক্টরের আমি নিয়ম শিখিয়ে দিয়েছিলাম যে দুটো ভেক্টর যদি যোগ করতে বলে, দুটো ভেক্টর যদি যোগ করতে বলে এবং অ্যাঙ্গেলগুলো যদি 30, 60 আর 645 এইরকম থাকে, দেন আমরা যেটা জেনারেল ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব ভেক্টরের যোগফল বের করার জন্য। কি? যে আর সমান √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। ঠিক আছে? কতর জন্য? 30, 60 আর 45। আচ্ছা, যদি থিটার মান 0 হয় তখন ডাইরেক্ট কিছু না, ভেক্টর দুটোর মানকে যোগ করে দিব। যদি থিটার ভ্যালু 180 ডিগ্রি হয় তাহলে কিছু না, ডাইরেক্ট ভেক্টর দুটোকে একে অপরের থেকে বাদ দিয়ে দেবো। আর থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে কি করব? তাহলে √, প্রথম ভেক্টরটার স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরটার স্কোয়ারের যোগফল করে দেবো, যা অ্যান্সার বেরোবে সেটাই হবে আমার ভেক্টরের যোগফল।
বোঝা গেছে? এটা আমাদের লাস্ট টপিক ছিল। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, যখন যখন কোনো জিনিস আমাকে একটা জিনিস বলো, যখন ধরো 10, 10 কিভাবে তৈরি হতে পারে? অনেকভাবে তৈরি হতে পারে। তার মধ্যে এরকম ভাবে তো হতে পারে যে 6 আর 4 এই দুটোকে যোগ করে তুমি একটা সংখ্যা পেলে 10। মন দিয়ে শুনবে কি বলছি। 6 আর 4 এই দুটোকে যোগ করে একটা, হ্যাঁ ম্যাথেও লাগবে, এগুলো ম্যাথেও লাগবে। 6 আর 4 যোগ করে 10 পেতে পারো। তাহলে এই 10 সংখ্যাটা যেমন 6 4 যোগ করে পাচ্ছ, আবার 10কে তো তুমি ভাঙতেও পারো, তাই না? 10কে ভাঙলে কি পাবে? অনেক কিছু পাবে, তার মধ্যে এটাও তো পাবে 6 প্লাস 4। তাহলে কোনো জিনিস যেমন যোগ করে একটা সংখ্যা পাওয়া যায়, আবার সংখ্যাটাকে ভাঙাও যায়। সেম ভাবে দুটো ভেক্টরকে যোগ করে তুমি যেমন একটা নতুন ভেক্টর পাচ্ছিলে, ধরো এ ভেক্টর বি ভেক্টর যোগ করে আমরা একটা ভেক্টর পাচ্ছিলাম আর ভেক্টর, মানে রেজাল্টেন্ট ভেক্টর, নেট ভেক্টর। সেম ভাবে আমরা এই নেট ভেক্টরকে যদি আবার ভাঙি, তাহলে আমরা কি পাবো? এ ভেক্টর, আবার দুটো ভেক্টর পাবো না? যেমন ভাবে এরা যুক্ত হয়ে একটা ভেক্টর তৈরি করেছে, যেমন ভাবে এরা যুক্ত হয়ে একটা ভেক্টর তৈরি করেছে, সেম ভাবে ওই মেন ভেক্টরটাকে মানে নেট ভেক্টরটাকে আমরা ভেঙে আবার যে দুটো ভেক্টর যোগ করে এই ভেক্টরটা তৈরি হয়েছে তাদেরকে বের করতে পারবো না? যেভাবে 6 প্লাস 4 যোগ করে 10 হয়েছিল, আবার 10কে ভাঙলে আমরা 6 প্লাস 4 পাচ্ছি, সেম তাই। তাহলে এই দুটো ভেক্টর যোগ করে যদি এই ভেক্টরটা পাওয়া যায়, এবার যদি এই ভেক্টরটা দেওয়া থাকে, তাহলে আমরা এক সেকেন্ড, তাহলে আমরা উল্টোটাও করতে পারি, যে ভেক্টরটা দেওয়া আছে সেখান থেকে ওই পুরোনো ভেক্টরগুলো বের করতে পারি, মানে যেগুলো যোগ করে এই ভেক্টরটা তৈরি হয়েছে। ওকে, তাহলে সেম সেই জিনিসটা আমরা শিখবো, যেটার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। কি বললাম? এতক্ষণ যোগ করা শিখলাম, এবার শিখবো ভেক্টর বিভাজন। মানে একটা ভেক্টর যদি তোমাকে বলা থাকে, দেন সেই ভেক্টরটাকে ভাঙবে কিভাবে। ভেক্টর বিভাজন, টপিকের নাম কি? ভেক্টর বিভাজন। মন দিয়ে শুনবে, কাজে লাগবে, ঠিক আছে? মন দিয়ে বুঝবে, কাজে লাগবে। আমি বেশি ডিটেলসে যাব না, ভেক্টর বিভাজনের বেশি ডিটেলসে যাব না, জাস্ট নর্মাল জিনিস শেখাবো, আশা করি শিখে নেবে। ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, কি ভেক্টর? যে আর ভেক্টর। একটা ভেক্টর বলা আছে আর ভেক্টর, এটা একটা ভেক্টর কোনো, ঠিক আছে? এটা একটা ভেক্টর, যে ভেক্টরটার নাম কি? আর ভেক্টর। এবার বললো যে এই ভেক্টরটাকে যদি ভাঙো, দেন কি কি ভেক্টর পাবে? তো এটা তো কোনো ভেক্টর যোগ করে তৈরি হয়েছে আর ভেক্টরটা, তাই না? যে কোনো একটা ভেক্টর কিছু কিছু ভেক্টর যোগ করেই তো তৈরি হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে সেম ভাবে আমরা এই ভেক্টরটাকে ভাঙতেও পারি, সেম ভাবে আমরা এই ভেক্টরটাকে ভাঙতেও পারি। মনে রাখবে, যখনই কোনো ভেক্টরকে ভাঙা হয়, মাথার একদম ঢুকিয়ে নাও, কি বললাম? যখনই কোনো ভেক্টরকে ভাঙা হয়, তাকে দুটো অংশে ভাঙা হয়। কি বললাম? একটা ভেক্টরকে দুটো অংশে ভাঙা হয়। দুটো অংশ কি কি? একটা অংশ হচ্ছে এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান এক্স অক্ষ বরাবর কত, এই ভেক্টরটার মান এক্স অক্ষ বরাবর কত, আর এই ভেক্টরটার মান ওয়াই অক্ষ বরাবর কত। এই দুটোই হচ্ছে ওই ভেক্টরের বিভাজিত অংশ। মানে একটা ভেক্টরকে যদি ভাঙো, তার দুটো অংশ পাবে, একটা অংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা অংশ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তোমাকে এই এক্স অক্ষ বরাবর ভেক্টরটার ভ্যালু কত হবে, আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটার ভ্যালু কত হবে, সেটাই বুঝতে হবে। চাপ নেই, তোমরা হয়তো ভাবছো যে স্যার কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমার কথাটা একদম মন দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। দেখো, তাহলে আর ভেক্টর কিভাবে তৈরি হয়েছিল? তুমি বলবে স্যার একটা এ ভেক্টর ছিল আর একটা স্যার বি ভেক্টর ছিল, এই দুটো যোগ করে স্যার আমরা একটা আর ভেক্টর তৈরি করেছিলাম। তাহলে তাহলে আমরা বলতে পারি যে এটা যদি স্যার এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে স্যার এই ভেক্টরটা আর এ ভেক্টরটা যোগ করে তো এই ভেক্টরটা তৈরি হয়েছে, হ্যাঁ কি না? কোশ্চেনটা বোঝো, কি বলতে চাইলো? যে এই এ ভেক্টরটা আর বি ভেক্টরটা যোগ করে তো আর ভেক্টরটা পেয়েছো। তাহলে আমরা যদি উল্টো করি, এবার আর ভেক্টরটাকে ভেঙে এ ভেক্টর আর বি ভেক্টরের মান কত সেটা যদি আমরা বের করতে চাই, তো কি হবে? দেখো, ভ্যালু হবে এ ভেক্টরের মান হবে, সিম্পল শর্টকাট মনে রাখবে, এ ভেক্টরের মান হবে আর কস থিটা। কি বললাম? এ ভেক্টরের মান হবে আর কস থিটা। চাপ নেই, এক্সাম্পল দেবো, সব ক্লিয়ার হয়ে যাবে, ভয় নেই, আমার উপর ভরসা রাখো। জাস্ট বি ভেক্টরের মান হবে আর সাইন থিটা। তোমরা জাস্ট এই দুটো জিনিস মনে রাখবে। কি বললাম? আর ভেক্টর, এ ভেক্টরের মান হবে আর কস থিটা, মানে এ ভেক্টর বলতে যে অংশটা এক্স অক্ষর দিকে, যে অংশটা এক্স অক্ষর দিকে ভেক্টরের যে পার্টটা, তার মান হবে আর কস থিটা, আর যেটা বি বি ওয়াই অক্ষের দিকে সেটা হবে আর সাইন থিটা। বোঝা গেল না যায়নি? তাহলে এই এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ সব সময় হবে আর কস থিটা।
আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে সবসময় আর সাইন থিটা। এবার তুমি বলবে স্যার থিটা অ্যাঙ্গেলটা কোথায় থেকে পাবো? থিটা অ্যাঙ্গেল কিছুই না, থিটা হচ্ছে এ অ্যাঙ্গেলটা। এ অ্যাঙ্গেলটা বলতে যে অ্যাঙ্গেলটা ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সে অ্যাঙ্গেলটা, ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাই হলো থিটা। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ভেক্টর বিভাজন কিভাবে কাজে লাগাবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কিভাবে ভেক্টর বিভাজনকে কাজে লাগাবে। তোমার কাজ হচ্ছে এইটুকু মনে রাখা, একটা ভেক্টরকে যদি আমি ভাঙি তার দুটো অংশ পাওয়া যায়, দুটো উপাংশ পাওয়া যায়। একটা হচ্ছে এক্স অক্ষের দিকে, একটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। এক্স অক্ষের দিকের মানটা হবে সবসময় আর কস থিটা, ওয়াই অক্ষের দিকের মানটা হবে আর সাইন থিটা। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণটা করেছে সেটা। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুকু মনে রাখা তোমার জন্য খুব বড় ব্যাপার। এবার আমি একটা ভেক্টর বিভাজন শেখাচ্ছি। সাপোজ তোমাকে একটা বললো যে একটা 10 নিউটন একটা ভেক্টর, কি বললাম? সাপোজ তোমাকে বললো যে একটা 10 নিউটন একটা বল ভেক্টর, এই ভেক্টরটার উপাংশগুলো কি কি, মানে এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে উপাংশগুলো কি কি, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা এক্ষুনি শিখলাম যে একটা ভেক্টরকে যদি আমরা ভাঙি তার দুটো অংশ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এবার এক্স অক্ষ বরাবর যে অংশটা তার মান কত হয়? এক্স অক্ষ বরাবর যে অংশটা তার মান কত হয়? তুমি বলবে স্যার সেটা হয় আর কস থিটা, সেটা হয় স্যার আর কস থিটা, আরে আর কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর মান হয় স্যার আর সাইন থিটা। আর স্যার কোশ্চেন আমাকে বলে দিয়েছে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, কত? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে স্যার আর এর ভ্যালু কত এখানে? স্যার 10 নিউটন। আর এর ভ্যালু কত? 10 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর অংশ কত হবে? আর এর জায়গায় 10 আর কস কস 60। তাহলে স্যার 10 কস 60 ভ্যালু আমরা আজকে শিখলাম, সেটা কত হয় স্যার? হাফ হয়। তাহলে কাটাকাটি করলে 5 নিউটন, কাটাকাটি করলে 5 নিউটন। তার মানে স্যার এই 10 ভেক্টরটা 10 নিউটন ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে পার্টটা আছে তার মান হচ্ছে স্যার 5 নিউটন। মানে এক্স অক্ষ বরাবর 5 নিউটন কাজ করবে। 5 নিউটন বল মানে ব্যাপারটা এরকম যে তুমি একটা কোনো ব্লককে যদি এই দিক বরাবর বল প্রয়োগ করো কোনো একটা বস্তুকে, তাহলে সেই বলের 5 নিউটন, 10 নিউটনের মধ্যে 5 নিউটন এক্স অক্ষ বরাবর কাজ করবে, বাকি অংশটা উপরের দিকে কাজ করবে। বোঝাতে পেরেছি না পারিনি? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে স্যার ওয়াই অক্ষ বরাবর কত অংশ কাজ করবে? ওয়াই অক্ষ বরাবর 4 সাইন থিটা। আর এর ভ্যালু কত স্যার? আর এর ভ্যালু হচ্ছে 10। সাইন 60 মান কত স্যার? সাইন 60 মান হচ্ছে √3/2। স্যার আজকে শিখালেন আপনি। তাহলে স্যার 5√3 হয়ে গেল ওয়াই অক্ষ বরাবর অংশ। তাহলে এই বলটার 5 নিউটন কাজ করছে এক্স অক্ষ বরাবর, আর 5√3 অংশ কাজ করছে ওয়াই অক্ষ বরাবর। দেখো তাহলে একটা ভেক্টর ছিল 10 নিউটন, যাকে তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ভেঙে দিলে। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা তোমাকে বললো যে একটা কাঠের ব্লকের উপর ধরো এইভাবে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এক্স অক্ষ বরাবর বল কত কাজ করবে? তুমি অ্যান্সার কত বলবে? স্যার 5 নিউটন কাজ করবে। স্যার 5 নিউটন কাজ করবে। কারো বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা আছে? আবার বলছি, একটা ভেক্টরকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এতক্ষণ কি করছিলাম? এই ভেক্টরটা এই ভেক্টরটা যোগ করে এই ভেক্টরটা তৈরি করছিলাম। এবার এই ভেক্টরটা দেওয়া আছে, সেখান থেকে ওয়াই আর এক্স এর দিকে ভ্যালু কত সেটা বের করছি। তো আমি বললাম যে একটা ভেক্টরকে ভাঙলে তার দুটো অংশ হয়, একটা হচ্ছে আর কস থিটা আর একটা আর সাইন থিটা। ঠিক আছে? যেখানে থিটা মানে হচ্ছে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে। তো আর কস থিটা, আর এর ভ্যালু স্যার বলা আছে 10 নিউটন, তাহলে 10 বসালাম। কস 60 মান হচ্ছে স্যার হাফ, কাটাকাটি করলাম 5 নিউটন। তার মানে এক্স অক্ষ বরাবর কাজ করছে 5 নিউটন, আর ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা হয়। আর এর ভ্যালু স্যার 10, সাইন থিটার ভ্যালু হচ্ছে √3/2। তাহলে স্যার 5√3 হয়ে গেল আর এর ভ্যালু। সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, মানে স্যার হয়ে গেল 5√3। কারো বুঝতে সমস্যা আছে? সহজ লাগলো না কঠিন লাগলো? সহজ লাগলো না কঠিন লাগলো? ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কঠিন লাগার কি আছে? আশা করি কোনো কিছু কঠিন নেই। ওকে চলো, তাহলে এবার আমরা আমাদের পরের পেজে যাই। সেটা হচ্ছে আমরা একটু আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে জাড্ডো। আমি জাড্ডোটা আগেই বলেছিলাম আগের ক্লাসে। জাড্ডো কি জিনিস? জাড্ডো হচ্ছে ভরের পরিমাপ। যে বস্তুর ভর যত বেশি তার জাড্ডো ধর্ম তত বেশি। এবার বলেছিলাম জাড্ডো দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতি জাড্ডো আর একটা গতি জাড্ডো। কি বলেছিলাম?
একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, ওকে যদি গতিশীল করার চেষ্টা করো দেন ও তোমাকে বাধা দেবে, ওই যতটা বাধা দেবে সেটা হচ্ছে ওর জাড্য। তাহলে একটা যে বস্তু স্থির বস্তু, স্থির থাকার যে প্রবণতা বা ইচ্ছা সেটাকে বলা হয় স্থিতিজাড্য, আর একটা গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হয় গতিজাড্য। যেমন এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমার মা, দেখেছো তোমার মা কি করে শীতকালে ওই যে তোমাদের বাড়িতে যে কম্বলগুলো পাতা থাকে সেগুলো হঠাৎ করে একদিন বের করে, বের করে দেখবে এরকম কম্বলটা রেখে একটা লাঠি দিয়ে, একটা লাঠি দিয়ে কম্বলটার উপর জোরে জোরে বাড়ি মারে। কি করে? একটা লাঠি দিয়ে কম্বলটার উপর জোরে জোরে বাড়ি মারে, তাই না? কেন বাড়ি মারে? লাঠি দিয়ে কম্বলটার উপর বাড়ি কেন মারে? তুমি বলবে স্যার পরিষ্কার করার জন্য। আমার কোশ্চেন হচ্ছে লাঠি দিয়ে মারলে পরিষ্কার কেন হলো? আরে সব সময় কোশ্চেন কেন তোমরা খুঁজো? এখানে কোশ্চেন লাগবে না, এটা নিয়মটা জানো তাহলে হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেন সবসময় লাগবে না, ঠিক আছে? তাহলে লাঠি দিয়ে কম্বলটাকে কেন মারে? কারণ দেখো, এই যে এই কম্বলের মধ্যে কি ছিল, তোমার উদ্দেশ্য কম্বলটার যে মধ্যে যে ধুলোগুলো পড়ে আছে, ধুলোর কণাগুলো সেগুলোকে বের করা। তো এর মধ্যে ধুলোর কণাগুলো ছিল, তোমার মা দেখছো ফিজিক্স জানে কত ভালো, দেখো তোমাদের থেকে ভালো জানে। তাহলে এরকম ধুলোর কণাগুলো কম্বলের মধ্যে আছে। এবার যখনই একে লাঠি দিয়ে হিট করছো কি হচ্ছে, কম্বলটা গতিজাড্যের জন্য গতির জন্য সামনের দিকে এভাবে সরে যাচ্ছে, কিন্তু এর মধ্যে থাকা ধুলোর কণাগুলো কম্বলটা কি হচ্ছে, কম্বলটা এইভাবে ধরো কিছুটা সরে যাচ্ছে। যখন একে লাঠি দিয়ে আঘাত করবে কি হবে, এর মধ্যে একটা গতি এলো, কম্বলটা ধরো এইভাবে একটু সরে গেল। তাহলে কম্বলটা সরে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে ধুলোর কণাগুলো আছে সেগুলোর স্থিতিজাড্যের জন্য, মানে ওরা চাইবে যে আমরা এখানে ছিলাম এখানেই থাকবো, ওরা ল্যাদখোর আলসি ওদের প্রচুর, ওরা চাইবে আমরা এখানে থাকতে চাই এখানেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, এখানেই থাকতে চাইলো, কিন্তু কম্বল তো সরে গেছে, ওরা কার মধ্যে আটকে ছিল, কম্বলের মধ্যে। এবার যখনই কম্বলটা সরে গেল, এরা এখানে থাকার আর জায়গা পাবে না, তখন ওদের মনে হবে ও ভাই মেঘির গায়ে আছে, একটা মিম নেই যে ও ভাই মেঘির গায়ে, তখন কি হবে, তখন অভিকর্ষ তারণের মানে আকর্ষণের কারণে এরা নিচের দিকে পড়ে যাবে। বোঝাতে পেরেছি? তখন তোমার কম্বলটা পরিষ্কার হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা স্থিতিজাড্যের এক্সাম্পল, বুঝতে পারলে? তাহলে এর মধ্যে স্থিতিজাড্য ছিল তাই এখানেই থাকতে চাইছিল, কিন্তু কিন্তু যেহেতু কম্বল মানে টাই সরে গেছে, তাই আর করার কিছু করার জায়গা নেই, মানে ওর থাকার জায়গা নেই, তখন নিচে পড়ে যাবে, কম্বলটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ জয়তি, থিটা মানে ওখানে এক্স অক্ষের সাথে কোণ, ঠিক আছে? ওয়াই অক্ষের জন্য আলাদাভাবে নেওয়ার দরকার নেই। জয়তি থিটা মানে ওখানে এক্স অক্ষের সাথেই কোণ, ওয়াই অক্ষের সাথে আলাদাভাবে তোমাকে দেখতে হবে না, জাস্ট থিটা মানে হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। ওকে চলো, তাহলে আশা করি এটাও সবার ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা স্থিতিজাড্য গতিজাড্য বুঝলাম। আচ্ছা এখানে একটা জিনিস আমাকে বলো, ধরো একটা এখানে এক্সাম্পল তোমাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা এখানে এক্সাম্পল গুলো বলা হয়নি তাই তো, স্থিতিজাড্য গতিজাড্য। যেমন দেখো, দাঁড়িয়ে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনে পড়ে যায়। তোমরা দেখবে, তোমরা একটা বাসের মধ্যে উঠেছো, তোমার নানির বাড়ি ঘুরতে যাবে, ঠিক আছে, নানুর বাড়ি, বাসের মধ্যে উঠেছো, বাসটা দাঁড়িয়ে ছিল, এবার হঠাৎ করে বাসটা যখনই চলতে শুরু করলো তোমার কি মনে হবে, তুমি যেন পিছন দিকে ঝুঁকে গেলে, তাই না? যেই বাসটা চলতে শুরু করলো তোমার মনে হবে তুমি পিছন দিকে ঝুঁকে গেলে। কেন? কারণ দেখো, কারণ কিছুই না, কারণ তোমার স্থিতিজাড্য, তোমার স্থিতিজাড্যের জন্য তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে চাইবে, কিন্তু বাসটা যেহেতু সামনের দিকে চলে যাচ্ছে, বাসটা যেহেতু সামনের দিকে চলে যাচ্ছে, তুমি বাসের মধ্যে আছো, তো বাস সামনের দিকে যাচ্ছে কিন্তু তোমার বডি চাইছে ওখানে দাঁড়িয়ে থাকতে স্থিতিজাড্যের জন্য। তাহলে কি হবে, বাস সামনে চলে গেল কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে থাকছো, তখন তুমি মনে হবে যেন পিছন দিকে উল্টে পড়ে যাচ্ছ। বোঝা গেল? তখন তোমার মনে হবে যে তুমি পিছন দিকে উল্টে পড়ে যাচ্ছ। তাই দাঁড়িয়ে থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে কি করে, হেলে পড়ে বা ঝুঁকে পড়ে। এটা কিসের এক্সাম্পল? স্থিতিজাড্য। আর গতিজাড্য কি? ধরো একটা বাস চলছে, নিজেরা মনে করো চলন্ত বাস ধরো হঠাৎ দাঁড়িয়ে গেল, হঠাৎ ব্রেক করলো, ঠিক আছে? তো ব্রেক করলে কি হয়, আমরা সবাই সামনের দিকে ঝুঁকে যাই না? কেন সামনের দিকে ঝুঁকে যাই? তার খুব সিম্পল কারণ, যখন বাসটা গতিশীল, বাসটা ধরো সাপোজ, এটা ধরো বাস, সে ধরো 60 কিমি/আওয়ার বেগ নিয়ে চলছে, ঠিক আছে, মানে 1 ঘন্টায় 60 কিমি বেগ নিয়ে চলছে। তাহলে তুমি বাসের মধ্যে আছো, তোমারও বেগ কত, তোমারও বেগ 60 কিমি/আওয়ার, বাসের যা বেগ হবে তোমারও তাই বেগ হবে, আলাদা তো হবে না, তুমি বাসের মধ্যে আছো। এবার যেই বাসটা থেমে গেল, হঠাৎ করে বাসটা থেমে গেল,
এবার বাস তো থেমে গেল, কিন্তু তোমার বডি ওই গতিজাড্যটা বজায় রাখতে চায়। সে কি চাইবে? সে চাইবে সামনের দিকে যেতে, তখন তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে। বোঝাতে পেরেছি না পারিনি? বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে এটা কি, যে চলন্ত বাস হঠাৎ করে যদি থেমে যায়, তাহলে ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হচ্ছে গতিজাড্যের এক্সাম্পল। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বুঝছো? ওকে, আচ্ছা এবার আমাকে একটা জিনিসের এক্সাম্পল দাও। ধরো 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 তোমার বাড়িতে এরকম একটা টেবিল আছে, ঠিক আছে? এটা একটা ধরো টেবিল। কেউ আবার বলবে না স্যার টেবিলের দুটো পা হয় নাকি স্যার, চারটে পা হয়তো, বাকি দুটো পা দেখতে পাচ্ছ না, এদের পিছনে আছে, ঠিক আছে? আমাকে এটা একটা ধরো তোমার বাড়িতে একটা টেবিল আছে। এই যে টেবিলটা, এটা তোমাকে আমি দুটো জিনিস জিজ্ঞেস করছি, যে এই টেবিলটাকে টানা সহজ না ঠেলা সহজ? মানে একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য টানা না ঠেলা সহজ? ঠেলা। মানে টেবিলটাকে তুমি টেনে নিয়ে গেলে সুবিধা হবে, না ঠেলে নিয়ে গেলে সুবিধা হবে? আচ্ছা টানা ঠেলা মানে কি আবার, তাই বলবে স্যার? টানা মানে কি আবার, ঠেলা মানে কি? আর কিছুই না। তুমি যখন এটাকে এইভাবে ধরো দাঁড়িয়ে, এটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, এটাকে টানা। আর ঠেলা কি? ঠেলা হচ্ছে এখানে দাঁড়িয়ে এর উপর বল প্রয়োগ করে এটাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা ঠেলা। ঠিক আছে? তো টানা সহজ না ঠেলা সহজ? আচ্ছা এগুলো পুরো এক্সপ্লেন করা যায়, বাট আমি অত ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, ভেক্টর দিয়ে এক্সপ্লেন করা যায়। যে সব সময় মনে রাখবে, যে কোনো বস্তুকে ঠেলার থেকে টানা সহজ। কি বললাম? যে কোনো বস্তুকে, এখানে এক্সপ্লেনেশন করা আছে বাট আমি সেসবে আর যাচ্ছি না, প্রচুর টাইম চলে যাবে ফালতু। বস্তুকে ঠেলার চেয়ে কি টানা সহজ। যখনই ঠেলতে যাবে, তুমি এমনি ভাবো না, নর্মাল ভাবে বোঝো। ধরো তুমি যদি একটা বস্তুকে ঠেলতে যাও, কি হচ্ছে? তুমি একে কাইন্ড অফ নিচের দিকে পুশ করছো। মানে এর যা আগে ওজন ছিল, নিচের দিকে পুশ করছো না, তার থেকে ওজনটা আরো বেড়ে যাচ্ছে। ফলে তোমার একে ঠেলতে অসুবিধা হবে। কিন্তু যদি একে টানো, তাহলে তুমি উপরের দিকে পুশ করছো, তার মানে এর ওজনটাকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছ। বোঝাতে গেছি? বোঝাতে পেরেছি? এইটুকু আপাতত মনে রাখো। তো সবসময় মনে রাখবে যে যে কোনো একটা বস্তুকে ঠেলার থেকে থেকে টানা সহজ। আমি বেশি ডিটেলসে গেলাম না, প্রপার এক্সপ্লেনেশন আছে, দরকার নেই। জাস্ট মনে রাখবে এমসিকিউ হিসাবে, ব্যাস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু জানতে হবে না এখান থেকে। তাহলে ফার্স্ট লয়ে যত যা ছিল আমাদের মোটামুটি এখানে বলতে পারো যে সব কমপ্লিট। এবার আমরা সেকেন্ড লয়ে আসবো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কি বললাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, তো নিউটনের ফার্স্ট ল পড়তে গিয়ে আমরা একটা জিনিস শিখেছিলাম কি, যে স্যার কোনো বস্তুর মধ্যে যদি ত্বরণ আনতে হয়, মানে ওর বেগের পরিবর্তন করতে হয়, তাহলে স্যার অবশ্যই অবশ্যই ওকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? কি করতে হবে? বল এফ প্রয়োগ করতে হবে, তবেই বস্তুর মধ্যে ত্বরণ থাকা সম্ভব। যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি, দেন বস্তুর মধ্যে কখনোই ত্বরণ থাকতে পারে না। হয় তার বেগ জিরো হয়, না হলে বস্তু সমবেগে চলতে থাকে। সমবেগে চলা মানে ত্বরণ জিরো, মানে ত্বরণ নেই। তাহলে যখনই কোনো বস্তুর মধ্যে ত্বরণ আছে, তার মানে জানতে হবে যে ওই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে। বোঝা গেল? এই কনসেপ্টের উপরে নিউটনের সেকেন্ড ল আমরা শিখব। কি? যে নিউটন সেকেন্ড ল। নিউটনস সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কি বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র? মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা দেখো, ধরো এটা একটা ধরো বস্তু, এটা একটা ধরো বস্তু। সে এবার এই বস্তুটার উপর আগে আমাকে এটা বলো, এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করি, এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করি, তো বস্তুর মধ্যে কি সৃষ্টি হবে? যদি বস্তুটা গতিশীল হয়, দেন এই বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, হ্যাঁ কি না? বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ করলে কি হয়? বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। হয় এবার এবার এমন বস্তু যেটা নড়াচড়াই করতে পারছে না, আটকে আছে, সেটা আলাদা। এমনি বলছি, ধরো একটা বস্তু ফ্রি আছে, তাকে তুমি বল প্রয়োগ করছো, তাহলে কি হলো? বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। এবার কোশ্চেন হচ্ছে, এই ত্বরণের ডিরেকশন, ত্বরণ তো একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে? ত্বরণের ডিরেকশন সবসময় মনে রাখবে, ত্বরণের ডিরেকশন সবসময় হয় বলের অভিমুখে। কি বললাম? বলের অভিমুখে, প্রযুক্ত বলের অভিমুখে। মানে যেই দিকে, যে ডিরেকশনে তুমি বল প্রয়োগ করছো, সেটাই হচ্ছে ত্বরণের ডিরেকশন। লাগবে এগুলো সব, তার জন্য শেখাচ্ছি। কি বললাম? ত্বরণের ডিরেকশন সবসময় হবে, তুমি যে ডিরেকশনে বল প্রয়োগ করছো, তাহলে এই বস্তুটা এই ডিরেকশনে বল প্রয়োগ করছো,
তাহলে ওর বেগের ডিরেকশন এইদিকে হবে, এর ত্বরণের ডিরেকশনও এইদিকে হবে। বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে ত্বরণের ডিরেকশন সবসময় প্রযুক্ত বলের ডিরেকশনে হয়, প্রযুক্ত বলের ডিরেকশনে হয়। বোঝা গেছে না যায়নি? ওকে, এবার নিউটন সেকেন্ড লটা একবার পড়ো। কি বলেছি? নিউটন সেকেন্ড ল বলছে কি, যে স্থির ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে, মানে একটা বস্তু স্থির ভরের একটা বস্তু, মানে ওর ভর চেঞ্জ হয়নি, মাস কনস্ট্যান্ট আছে। এখানে একটা লাইন লেখা আছে স্থির ভরের বস্তু, এই লাইনটা আগে মন দিয়ে এখন আপাতত মনে রাখো, এটা আমি পরে এক্সপ্লেন করব যে এটার কাজ কি। আমি বললাম এটা আপাতত এখন জাস্ট মনে রাখো যে এটা একটা কিছু শেখার আছে, এখন এটা বলবো না, একটু পরেই আজকের ক্লাসে একটু পর বুঝতে পারবে যে এটার কাজ কি, ঠিক আছে? এখন মনে রাখো যে একটা স্থির ভরের বস্তু, মানে স্থির ভরের বস্তু মানে কি, যদি বস্তুটার ভর 10 কেজি হয় তো 10 কেজি হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে? এমন না যে 10 কেজি থেকে 20 কেজি হয়ে যাবে। তুমি বলবে স্যার ভর আবার চেঞ্জ হয় নাকি? হয়, বোঝাবো কি করে চেঞ্জ হয়, বোঝাবো, ঠিক আছে? এখন এমন ভরের একটা বস্তু নিচ্ছি নিউটনের সেকেন্ড ল পড়ার জন্য, যে বস্তুটার ভর হচ্ছে কনস্ট্যান্ট, মানে ওর ভর যদি 20 কেজি থাকে তাহলে 20 কেজি আছে, চেঞ্জ হবে না। ওকে, তাহলে স্থির ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বলের অভিমুখে সৃষ্ট ত্বরণে, দেখো দেখো কি লিখেছি, বলের অভিমুখে সৃষ্ট ত্বরণ। আমি একটু আগে বোঝালাম না যে একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে ত্বরণটা কোন ডিরেকশনে হবে, বলের অভিমুখে। নিউটনের সেকেন্ড ল তাই বলছে যে স্থির ভরের কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বল প্রয়োগের ফলে বলের অভিমুখে সৃষ্ট ত্বরণ, কি দেখলাম, যে একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বলের অভিমুখে বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। নিউটনের সেকেন্ড ল এই ত্বরণের মান কত হবে সেটাই তোমাকে বলছে। দেখো পরের লাইনটা পড়ো, কি বললো, যে অভিমুখে সৃষ্ট ত্বরণ ওই বলের মানের সমানুপাতিক এবং বস্তুটির ভরের ব্যস্তানুপাতিক। কি বললো? ত্বরণ ওই বলের মানের সমানুপাতিক এবং বস্তুটির ভরের ব্যস্তানুপাতিক। বোঝাতে পেরেছি না পারিনি? কি বলতে চাইলো মন দিয়ে শোনো। শোনো শোনো কি বললো নিউটন সেকেন্ড ল, বললো যে আমরা যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি দেন বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, কোন ডিরেকশনে, যে ডিরেকশনে বল প্রয়োগ করছো সেই ডিরেকশনে। এবার সেকেন্ড লাইনে বললো যে এই যে পরিমাণ ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, যে পরিমাণ ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে সেটার মান কি হবে, মানে ব্যাপারটা এরকম। ব্যাপারটা আমি আবার আবার ফার্স্ট লাইনটা আরেকটু এক্সপ্লেন করি। ধরো এটা একটা বস্তু ছিল, ঠিক আছে? এই বস্তুটা প্রথমে 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। এবার তুমি কি করলে, এর উপর একটা বাইরে থেকে বল প্রয়োগ করলে। যেই এর উপর বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, মানে এর বেগের মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাপোজ 10 থেকে ধরো এর বেগের মানটা 20 মিটার/সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখতে পেলে প্রথম কথা এটা বুঝলে যে হ্যাঁ স্যার, বাইরে থেকে যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে স্যার ওর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। দেখো 10 থেকে 20 হয়েছে বেগ, বেগ চেঞ্জ মানে কি, ওর মধ্যে ত্বরণ আছে, তবে তো বেগ চেঞ্জ সম্ভব। ওকে, এটুকু ফার্স্ট লাইন। এবার বললো যে এই বেগ ত্বরণ যতটা সৃষ্টি হবে একটা বস্তুর মধ্যে তার মান, মানে ত্বরণের মান, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে মানে হচ্ছে তুমি বস্তুটার উপর যত বেশি বল প্রয়োগ করবে বস্তুর মধ্যে ত্বরণ তত বেশি হবে। সমানুপাতি মানে কি, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। তাহলে প্রথম লাইন বললো যে প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে বস্তুটার উপর তুমি যত বেশি বল প্রয়োগ করবে বস্তুর মধ্যে ত্বরণ তত বেশি তৈরি হবে। আর সেকেন্ডটা বললো যে ওই যে ত্বরণটা সৃষ্টি হবে তার মান বস্তুর ভরের ব্যস্তানুপাতিক। মানে বস্তুর ভর যত বেশি হবে, বস্তুর ভর যত বেশি হবে, বস্তুর ভর যত কম হবে বস্তুর মধ্যে ত্বরণ তত বেশি হবে, বস্তুর ভর যত কম হবে বস্তুর মধ্যে ত্বরণ তত বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার? আবার বলছি, লাইনটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি বললো, যে স্থির ভরের কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বলের অভিমুখে বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। ওই ত্বরণের মান কিসের কিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে কত পরিমাণের উপর বল প্রয়োগ করছো, আর বস্তুর ভরের উপর। প্রথম কথা, বলের উপর কিভাবে নির্ভর করে, সমানুপাতিক, মানে যত বেশি বল প্রয়োগ করবে বস্তুর ত্বরণ তত বেশি হবে, যত কম বল প্রয়োগ করবে ত্বরণ তত কম হবে, আর বস্তুর ভর যত কম হবে বস্তুর ত্বরণ তত বেশি হবে। এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি, একদম মাথার মধ্যে সারা জীবনের জন্য ঢুকিয়ে নাও, একদম মাথার মধ্যে সারা জীবনের জন্য ঢুকিয়ে নাও। দেখো প্রথমে একটা এক্সাম্পল দিই, কি বলতে চাইলো দেখো। ধরো তোমার কাছে এরকম দুটো বল আছে, এরকম দুটো বল আছে। কিরকম বল স্যার?
স্যার এরকম দুটো বল আছে, সেম বল, একই রকম বল, দুজনেরই ভর সেম, এরও ভর এম, এরও ভর এম, ঠিক আছে, দুজনেরই ভর সেম, ভর দুজনের কনস্ট্যান্ট। এবার কি হলো, এবার তুমি এই বলটাকে কি করলে, 20 নিউটন বল প্রয়োগ করলে, কতটা, 20 নিউটন বল প্রয়োগ করলে, তার দরুন ধরো এর মধ্যে A2 ত্বরণ সৃষ্টি হলো, A2, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলছি A2, আমার মত অনুসারে নিলাম। আচ্ছা, এর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করলে, এর ত্বরণটা যে ত্বরণ সৃষ্টি হলো সেটা ধরো A1। আমাকে বলো A1 বেশি না A2 বেশি, তোমার মত অনুসারে কি, দুজনের ভর সেম, দুটোই 20 নিউটন, এই সরি এম, তাহলে আলাদা কোথায়, আলাদা হচ্ছে এর উপর বেশি বল প্রয়োগ হয়েছে, এর উপর কম বল প্রয়োগ হয়েছে। তাহলে আমাকে বলো কোন বস্তুটার উপর এর মধ্যে বেশি ত্বরণ সৃষ্টি হবে, তার মানে A1 বড় না A2 বড়, এটা আমাকে অ্যান্সার দাও। দেখি তোমরা কি বলো, তারপর আমি বোঝাচ্ছি। দুটো সেম ভরের বস্তুতে যদি আলাদা আলাদা বল প্রয়োগ করা হয়, একটা বল বেশি একটা বল কম, দেন কার মধ্যে ত্বরণ বেশি হবে, দেখো একটা একটা ত্বরণ হয়েছে A2, একটা ত্বরণ A1, এর উপর 20 নিউটন বল প্রয়োগ করেছে, এর মধ্যে ত্বরণ হয়েছে A2, আর এর উপর 10 নিউটন বল প্রয়োগ করেছে, এর মধ্যে ত্বরণ হয়েছে A1। তাহলে কোনটা বেশি হবে, তাড়াতাড়ি বলো, কি গো অ্যান্সার আসছে না কেন তোমাদের, কোন ত্বরণটা বেশি, মানে এটার বেগ বেশি পরিবর্তন হবে না এটার বেগ বেশি পরিবর্তন হবে। আচ্ছা, তোমাদের কোশ্চেনের অ্যান্সার আসছে না কেন, ফতেমা খাতুন জান্নাত, A2 এক একজন আবার A1 মাঝে মাঝে বলছে টুক করে, আরে A1 কেন, আমি কি পড়ালাম এক্ষুনি, যে বস্তুর মধ্যে ত্বরণ যেটা তৈরি হবে সেটা প্রযুক্ত বলের সমানুপাতি, মানে একই বস্তুর উপর যদি বেশি বল প্রয়োগ করা হয় বেশি ত্বরণ সৃষ্টি হবে। তো দুজনের ভরই তো এম, তাহলে ভরের উপর তো নির্ভর করছে না, এর উপর 20 নিউটন বল প্রয়োগ করছে, এর উপর 10 নিউটন, তাহলে যার উপর প্রযুক্ত বল বেশি তার মধ্যে ত্বরণও বেশি, তার মানে A2 ত্বরণ অবভিয়াসলি A1 ত্বরণের থেকে বেশি। এই ক্ষেত্রে A2 ত্বরণটা A1 ত্বরণের থেকে বেশি, কেন, কারণ A2-র উপর বেশি বল প্রয়োগ হচ্ছে না, A2 ত্বরণটা কোনটা, এর উপর বেশি বল প্রয়োগ হচ্ছে 20 নিউটন, না বোঝার কি আছে, এটা এটা আহামরি কিছু কি আমি মানে রকেট সায়েন্স বললাম। তার মানে আমরা দেখলাম যে বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হবে, এক্সাম্পল দিয়ে দেখলাম, সেটা প্রযুক্ত বলের সমানুপাতি, এভারেজ এফ। এতটুকু নিয়ে কারো সমস্যা আছে, খুব সিম্পল, যার উপর যত বেশি বল প্রয়োগ করা হবে তার ত্বরণ তত বেশি, আর কিচ্ছু না, জাস্ট এইটুকু ব্যাপার। আচ্ছা, এবার সেকেন্ড একটা এক্সাম্পল দিই। সেকেন্ড এক্সাম্পল কি, ধরো তোমার কাছে নিজের সেন্স থেকে বলবে, দেখো এইসব মুখস্থ করতে হয় না, ঠিক আছে, নিজের বুদ্ধি থেকেই বলা যায়। ধরো এরকম একটা তোমার কাছে বল আছে, যার ভর হচ্ছে 1 কেজি, কি বললাম, যার ভর হচ্ছে 1 কেজি, আর আরেকটা বল আছে, তোমার কাছে আরেকটা বল আছে, তার ভর হচ্ছে 10 কেজি, কত, 10 কেজি, তাহলে দেখতেই পাচ্ছ দুজনের ভর আলাদা, একজনের 1 কেজি একজনের 10 কেজি। এবার তুমি কি করলে, দুজনের উপর সমান বল প্রয়োগ করলে, এর উপরও 10 নিউটন প্রয়োগ করলে, এর উপরও 10 নিউটন প্রয়োগ করলে। আচ্ছা, তোমার সেন্স থেকে বলো কার মধ্যে ত্বরণ বেশি সৃষ্টি হবে, ধরে নিলাম এই ত্বরণটা হচ্ছে A1 আর এই ত্বরণটা হচ্ছে A2, এই ক্ষেত্রে বলো কার মধ্যে বেশি ত্বরণ সৃষ্টি হবে, একজনের ভর হচ্ছে 1 কেজি একজনের ভর হচ্ছে 10 কেজি, বলো এর মধ্যে এটা যদি ত্বরণ A1 হয় এটা A2 হয়, দেন কোন ত্বরণটা বেশি হবে, 1 কেজি ভর না 10 কেজি ভর, মানে কোন ত্বরণটা বড়, A1 না A2, এই এক্সাম্পলটাই বলো। দুজনের উপর সমান বল প্রয়োগ করা হয়েছে, দুজনের ভর আলাদা। আচ্ছা, তোমাদের চ্যাট আসছে না কেন, তোমরা তো কথা শুনতে পাচ্ছ তাও চ্যাট আসছে না। এ সুস্মিতা বর্মন, তুমি কি মানে শুনছো আমার কথা আদৌ, না নিজের ইচ্ছা মতো অ্যান্সার দিচ্ছ, আরে তোমরা কি মানে একটা কমন সেন্স নেই, একটা ভারী বস্তুকে তোমার সরাতে যত বল প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই একটা পাতলা বস্তুকে সরাতে ততটা বল প্রয়োগ করতে হবে না। তোমার সামনে একটা বড় লরি দাঁড়িয়ে আছে আর একটা ছোট্ট খেলনা লরি দাঁড়িয়ে আছে, তুমি একে যতটা সহজে সরাতে পারবে, একে কি তত সহজের মধ্যে বেগ তৈরি করতে পারবে, মাথা মোটা সব। তো এটা তো 10 কেজি ভর, এর মধ্যে সেম যদি বল প্রয়োগ করো কি করে ত্বরণ বেশি হয়, এটু কি করে বেশি হয়, যার ভর যত কম তার মধ্যে তত ত্বরণ বেশি হবে। কি পড়ালাম আমি তাহলে, এটা কি পড়ালাম, যে যার ভর যত কম তার মধ্যে ত্বরণ তত বেশি। শোনো না নাকি ক্লাসগুলো, একটু মন দিয়ে শুনলেই তো পারা যায়, আহামরি তো কিছু না। তাহলে এখানে A1 বেশি A2 থেকে, A1 ত্বরণটার মান বেশি, কি বললাম, যার ভর যত বেশি তার মধ্যে ত্বরণ তত কম হবে যদি সমান বল প্রয়োগ করি। এখানে দুজনের মধ্যেই তো 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে,
তাহলে এর ভর বেশি, এর মধ্যে ত্বরণ কম সৃষ্টি হবে। আরে ছাগলগুলো নিজেই ভাবো না, একটা ছোট্ট একটা পাথর পড়ে আছে আর একটা বড় পাথর পড়ে আছে, তুমি একে তো একটা আঙুল দিয়ে ধাক্কা মেরে এর মধ্যে বেগ সৃষ্টি করতে পারবে, একে পারবে সেম বল দিয়ে বেগ তৈরি করতে? পারবে না তো। তাহলে মানে কি বলবো, এত সিম্পল সিম্পল জিনিস শুনেও ভুল করে। তাহলে আমরা দেখো কি শিখলাম, যে এ মানে বস্তুর মধ্যে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা প্রযুক্ত বলের সমানুপাতি, আর যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা বস্তুর ভরের ব্যস্তানুপাতি। তাহলে এই দুটো জায়গা থেকে এই দুটোকে আমরা কম্বাইন্ড করে এটা লিখতে পারি যে এ সমান বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে সেটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলকে বস্তুর ভর দিয়ে ভাগ করলে বস্তুর ত্বরণটা পাওয়া যাবে। কি বললাম, বস্তুর উপর প্রযুক্ত বলকে বস্তুর ভর দিয়ে ভাগ করলেই ত্বরণ আর ভরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ স্যার, হ্যাঁ জান্নাত, হ্যাঁ স্যার, তোমাকে আবার স্যার বলছি। বোঝাতে পেরেছি না পারি না? আমি কি বললাম, যে এ সমান হচ্ছে এফ বাই এম। তার মানে কি, এ দেখো এই দুটো একই জিনিস, দেখো এফ, এ এফ এর সাথে সমানুপাতি, এ এম এর সাথে ব্যস্তানুপাতি, তাই তো হচ্ছে দেখো এ। দেখো কোনো ইকুয়েশন, শোনো এগুলো জানো না হয়তো তোমরা, যে কোনো ইকুয়েশন ধরো এক্স সমান ওয়াই বাই জেড যদি হয়, এক্স সমান ওয়াই বাই জেড যদি হয়, তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে সমানুপাতি আর জেড এর সাথে ব্যস্তানুপাতি। নিচে যে থাকবে তার সাথে ব্যস্তানুপাতি হয়, আর উপরে যে থাকবে তার সাথে সমানুপাতি হয়। বোঝাতে পেরেছি? ব্যস্তানুপাতি মানে উল্টো, ব্যস্তানুপাতি মানে উল্টো। ধরো এ আর বি ব্যস্তানুপাতে আছে, তার মানে এ বাড়লে বি কমবে, আর এ কমলে বি বাড়বে। বোঝা গেছে? আর সমানুপাতি মানে একই, মানে এ আর বি সমানুপাতে আছে, তার মানে এ বাড়লে বিও বাড়বে, এ কমলে বিও কমবে, এরকম ব্যাপার। ঠিক আছে? তাহলে যদি কোনো ইকুয়েশন এরকম হয় এক্স সমান ওয়াই বাই জেড, তার মানে কি, তার মানে এক্স এর সাথে ওয়াই হচ্ছে সমানুপাতি, যারা যারা উপরে থাকবে এরকম ব্যাপারটা। দেখো এক্স মানে কি, এক্স মানে এক্স বাই ওয়ান না, এক্স, তাহলে এই এক্স আর ওয়াই উপরে আছে, তাহলে এরা হচ্ছে সমানুপাতি, আর এক্স এর সাথে ওয়াই হচ্ছে ব্যস্তানুপাতি, জেড হচ্ছে ব্যস্তানুপাতি। বোঝা গেছে না যায়নি? তাহলে এখানেও তো এরকম, তাহলে এ এর সাথে এফ হচ্ছে সমানুপাতি, আর এ এর সাথে এম হচ্ছে ব্যস্তানুপাতি। নিচে থাকা মানে ব্যস্তানুপাতি। ওকে, এইভাবে মনে রাখো আপাতত। তাহলে এইটুকু শিখলে। ম্যামরা তো সঙ্গে সঙ্গে মেসেজ দেখতে পায়, আপনার কাছে মেসেজ লেটে কেন যায়? আমি জানি না কেন। আমি বলতে পারছি না গো। যাই হোক, ওসব ছাড়ো, মেসেজ লেট আসুক, সমস্যা নেই, বুঝলেই হলো। তাহলে এ সমান আমরা কি পেলাম, এফ বাই এম। এবার এখান থেকে যদি আমি এটা লিখতে চাই যে এফ বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছো, সেটা সমান হচ্ছে বস্তুর ভর আর বস্তুর ত্বরণের গুণফল, যেটা আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, মানে ফার্স্ট চ্যাপ্টার পড়তে গিয়ে বলেছিলাম। একটা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা কি করে পাবো, বস্তুর ভরকে বস্তুর মধ্যে কতটা ত্বরণ তৈরি হচ্ছে তাকে দিয়ে গুণ করতে হবে। বলেছিলাম না, ফাদার সমান মাদার, এফ সমান, এফ হচ্ছে ফাদার আর এম এম এ মা, তাহলে বাপ সমান মা, বলেছিলাম, মনে আছে? তাহলে এবার মনে রাখবে এফ সমান এম এ। তাহলে এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এটা কি, এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটা কার জন্য অ্যাপ্লিকেবল, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম স্থির ভরের বস্তুর জন্য। সেকেন্ড ল দুটো আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্থির ভরের বস্তুর জন্য, মানে যে বস্তুর ভর চেঞ্জ হবে না, ঠিক আছে? ভরের বস্তুর জন্য, যে বস্তুর ভর চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবে কিন্তু, এই পয়েন্টটা অ্যাপ্লিকেবল। স্থির ভরের বস্তু ভর যদি চেঞ্জ হয়ে যায় তখন আর এই ল কাজ করবে না। একটা বস্তুর ভর যদি চেঞ্জ হয় তখন আর এই ল কাজ করবে না, লটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এফ সমান এম এ, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তাহলে তোমাকে যদি এবার যদি বলে দেয় যে একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, বস্তুর মধ্যে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তুমি বের করতে পারবে না? কি করবে, কিছু না, এফ সমান এম এ। তাহলে এফ সমান এম এ স্যার, এম এর ভ্যালু হচ্ছে 1, এ এর ভ্যালু স্যার 5, তার মানে বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এই ব্যাপার। আবার ধরো তোমাকে যদি এরকম ভাবে জিজ্ঞেস করে যে একটা বস্তু আছে যে বস্তুর ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি, এর উপর স্যার 10 নিউটন বল প্রয়োগ করা হলে, এর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে স্যার এর মধ্যে কতটা ত্বরণ সৃষ্টি হবে বের করতে পারবে না? তুমি এক্ষুনি পড়লে স্যার এ সমান এফ বাই এম, বা নর্মাল যেটা পড়লে ওটা থেকে মনে রাখো না, যে এফ সমান স্যার এম এ। তাহলে স্যার এফ এর ভ্যালু বলে দিয়েছে 10 নিউটন,
এম এর ভ্যালু বলেছে 2, এ এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কত ত্বরণ সৃষ্টি হবে স্যার? 10/2, তার মানে স্যার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। বোঝা গেছে না যায় নাই? খুব কঠিন লাগলো কিছু? খুব কঠিন লাগলো? কত সহজ জিনিস। তাহলে ত্বরণ সৃষ্টি হলো 5 মিটার পার সেকেন্ড। এই এই টাইপের জিনিস, এগুলো এগুলো থেকে আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা কথা লাস্ট বলে দিই, আমরা কি পেলাম? ল, নিউটনের সেকেন্ড ল, এফ সমান এম এ। আমি বললাম কি এটা হচ্ছে কার জন্য? স্থির ভরের বস্তুর জন্য। তার মানে কি? তার মানে ভরটা কনস্ট্যান্ট না এই লয়ে। তাহলে আমরা বলতে পারি না যে এই এমটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, মানে এটার মান চেঞ্জ হবে না। মানে যদি কোনো বস্তুর ভর 10 কেজি থাকে তাহলে 10 কেজি হবে, এমন না যে বল প্রয়োগ করার জন্য বা বল প্রয়োগ করার সময় এর ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র কার জন্য? স্থির ভরের বস্তুর জন্য। ক্লিয়ার হয়েছে না হয় নাই? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা এগুলো বুঝে নিলাম। ওকে, সরি, এক সেকেন্ড ওয়েট করো। ওকে, এবার আমরা কি শিখবো? এবার হচ্ছে বলের একক। দেখো, বলের একক বের করা আশা করি আর তোমাকে আলাদাভাবে শেখাতে হবে না। বলের একক আশা করি আর শেখাতে হবে না। সিজিএস একক কি আগেই শিখিয়ে দিয়েছি এগুলো। আমি বলেছিলাম না যে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে আবার আসবে। সিজিএস একক ডাইন। আমি ডাইন মানে কি বলেছিলাম? যে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই তো শিখিয়েছিলাম না? দেখো কেন, দেখো এম আর এ, তো এম এর ভ্যালু হচ্ছে জি, আর এ এর ভ্যালু ত্বরণ মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর এসআই এসআই একক কি ছিল বলের? সেটা ছিল নিউটন। নিউটন, নিউটন মানে কি? বলের একক কি? বলের একক মানে ভরের একক ইন্টু ত্বরণের একক। তো ভর হচ্ছে কেজি আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে নিউটন, যেটাকে আমরা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার নাম দিয়েছি। আর আমরা কি শিখেছিলাম? আমরা এটাও শিখেছিলাম যে স্যার এক্সপ্লেনও করেছিলাম কিভাবে হয়। 1 নিউটন সমান হয় স্যার 10⁵ ডাইন। 1 নিউটন সমান হয় স্যার 10⁵ ডাইন। ক্লিয়ার? এগুলো আমরা শিখে নিয়েছিলাম। ওকে, এবার আমরা কি শিখবো স্যার? এবার আমরা পরের টপিকে যাব। পরের টপিক কি স্যার? আশা করি এগুলো বোঝা হয়ে গেছে। এবার আমরা, আচ্ছা, আগে দুটো অঙ্ক করে নিই, তারপর পরের টপিকে যাবো। আগে দুটো অঙ্ক করে নিই, তারপর পরের টপিকে যাবো। স্যার অঙ্ক কি? অঙ্ক আমরা দেখি। স্যার একটু ছোট্ট করে অঙ্কগুলো দেখে নিই। কি বলেছে অঙ্ক? ফার্স্ট অঙ্কটা কি বলেছে? ফার্স্ট অঙ্কটা বলেছে আমরা সব অঙ্ক করবো না, একটা অঙ্ক করবো, ঠিক আছে? একটা অঙ্ক করবো, পরেরটা করবো না, পরেরটা কোশ্চেন অ্যান্সার করার সময় করবো। পরের অঙ্কটা কোশ্চেন অ্যান্সার করার সময় করব, ফার্স্টের অঙ্কটা এখন করব। কি বলেছে দেখো, বলেছে 1 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হয়, বস্তুটিকে 4 সেকেন্ড সময়ে থামানো হলে বস্তুটির উপর কত বল প্রযুক্ত হলো? বোঝা গেছে? তাহলে একটা বস্তু যার ভর ছিল 1 কেজি, সে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। সে বস্তুটাকে তুমি থামানোর চেষ্টা করলে। থামানোর চেষ্টা করতে কতটা সময় লাগলো ওকে? মানে ওর বেগ 10 থেকে 0 করতে, থামিয়েছো মানে 0 করেছো, সময় লেগেছে 4 সেকেন্ড। তাহলে বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি কোশ্চেন সবার ক্লিয়ার। তাহলে তোমাকে ইনফরমেশনগুলো কি কি দেওয়া আছে আগে সেগুলো লিখে নাও, আমি কিভাবে শিখিয়েছিলাম। তাহলে ইনফরমেশনগুলো নোট ডাউন করো। এর ইনফরমেশন কি? স্যার বস্তুর ভর বলে দিয়েছে 1 কেজি। বস্তুর ভর বলেছে স্যার 1 কেজি। আর কি বলেছে? আর স্যার বলেছে প্রাথমিক বেগ। ওকে, 1 সেকেন্ড। সাউন্ড ব্যাক করেছে কি দেখো তো। হ্যালো?
আচ্ছা এবার শোনা যাচ্ছে? দেখো, আরে আমার যে মানে মাইকটার চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে? চার্জে তো দিয়ে রেখেছিলাম, কি জানি কি হলো। আচ্ছা আমি আইপ্যাডের মাইকই পড়াচ্ছি, একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, ম্যানেজ করে নিও। যদি আমি ফ্যান অফ করে দিলাম অতটা সমস্যা হবে না। ওকে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, তোমরা একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? ওকে চলো, যেটা বলছিলাম, কি বললাম, যে 1 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তাহলে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে বস্তুর ভর, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, টাইম বলা আছে 4 সেকেন্ড, তোমাকে চেয়েছে প্রযুক্ত বল কত হয়েছে ওর উপর। তো স্যার আমরা প্রযুক্ত বলের ফর্মুলা জানি, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তো বস্তুর ভর তো স্যার অলরেডি 1 কেজি বলা আছে, আমার দরকার বস্তুর ত্বরণের মান। বস্তুর ভর তো অলরেডি বলা আছে, আমার কি লাগবে, আমার জাস্ট ত্বরণের মানটা লাগবে। এবার ত্বরণের মান আমি বের করতে জানি না, দেখো কিভাবে বের করব। আবার আগে আমরা অঙ্কটা কি বলেছে সেটা বোঝো। ধরো অঙ্কটা বলেছে এরকম, যে একটা বস্তু ছিল এরকম, মন দিয়ে বুঝবে অঙ্কগুলো, ঠিক আছে? একটা বস্তু ছিল এরকম, যার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা এবার আমরা চাইছি এই বস্তুটাকে থামাতে, এই বস্তুটাকে আমরা থামাতে চাইছি, হ্যাঁ কি না? এই বস্তুটাকে আমরা কি চাইছি, থামাতে। তার মানে যদি থামাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এর উল্টো, গতির উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে হবে না, হ্যাঁ কি না? গতির উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে হবে। তাহলে বস্তুটা যদি এই ডিরেকশনে গতিশীল হয়, বস্তুটাকে থামাতে গেলে আমাদেরকে উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে হবে। তাই করলাম। এই যে উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করছো সেটাই কত তাই জিজ্ঞেস করেছে। তাহলে বস্তুটার বেগ এখান থেকে জিরো আসতে, জিরো মানে জিরো করতে চাইছো, মানে কি হচ্ছে, আসলে মন্দন হচ্ছে, তাই না? আসলে কি হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে সেই মন্দনটার মান কত, মন্দনটার মান আমাকে বের করতে হবে, আমি পারবো না? মন্দন মানে আমি কি জানি স্যার, মন্দন মানে আমি জানি স্যার প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ ডিভাইডেড বাই টাইম। তো স্যার প্রাথমিক বেগ আমাকে বলা আছে 10, অন্তিম বেগ হচ্ছে স্যার 0, আর টাইম হচ্ছে স্যার 4। তার মানে স্যার ত্বরণের মান হচ্ছে 2.5, বা মন্দনের মান 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে এ কি, এখানে এ হচ্ছে মন্দন, ঠিক আছে? যেহেতু বস্তু থামছে। ওকে, তাহলে এবার দেখো, এম এর ভ্যালু তুমি জানো, এম এর ভ্যালু তুমি জানো 1, মন্দনের ভ্যালু পেলে 2.5। তার মানে বেসিক্যালি একে কত বল প্রয়োগ করেছিলে তুমি, একে স্যার 2.5 নিউটন বল প্রয়োগ করেছিলে। বস্তুটাকে তুমি কত বল প্রয়োগ করেছিলে, 2.5 নিউটন। সহজ লাগলো না কঠিন লাগলো তাই বলো? আমাকে বলো, অঙ্ক কঠিন লাগলো না সহজ লাগলো? সহজ জিনিস। তাহলে অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি। দেখো একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, তুমি একে বলেছে 4 সেকেন্ড সময়ের পর একে থামিয়ে দিলে। তার মানে ওর বেগটা 10 মিটার/সেকেন্ড থেকে 0 করলে। এখন বস্তুকে থামাতে গেলে উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে হয়, থামাচ্ছ মানে মন্দন সৃষ্টি হচ্ছে। এবার তোমাকে চেয়েছে বলের মান, তোমাকে ভরের মান অলরেডি দেওয়া আছে, শুধু মন্দনের মান বের করলে হয়ে গেল। তাই করলাম অঙ্ক, ব্যাস অঙ্ক হয়ে গেল 2.5 মিটার/সেকেন্ড, ব্যাস। আচ্ছা পরের যে অঙ্কটা আছে এটা আমরা এখন করবো না, আমরা এটা কোশ্চেন অ্যান্সার যখন করাবো তখন করবো। ওকে চলো এবার আমরা পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ, দেখো এই রৈখিক ভরবেগ আমরা অলরেডি পড়িয়েছিলাম কোন ফার্স্ট চ্যাপ্টার পড়াতে গিয়ে, আজকে একটু ডিটেলসে পড়বো। কি বলেছে, বলেছে যে গতিশীল বস্তুর ভর ও বেগের জন্য বস্তুর মধ্যে একটি নতুন গতীয় ধর্মের প্রকাশ পায়, এই ধর্মটি হলো বস্তুর ভরবেগ। না এটা বস্তুর ভর না বেগ, এটা এমন একটা রাশি যেটা কিভাবে পাওয়া যায়, একটা বস্তুর ভরকে বস্তুর বেগ দিয়ে গুণ করলে বস্তুর ভরবেগের মান পাওয়া যায়, ঠিক আছে? আর কিচ্ছু না, ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ভরবেগ স্যার কি, ভরবেগ, যে কোনো বস্তুর ভরবেগ আমরা কি করে বের করবো স্যার, যে কোনো বস্তুর ভরবেগ বের করার জন্য বস্তুর ভরকে বস্তুর বেগ দিয়ে গুণ করতে হবে, বস্তুর ভরকে বস্তুর বেগ দিয়ে গুণ করতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এবার তুমি আমাকে বলো এর এসআই একক কি হবে। তাহলে
এর এসআই একক কি হবে, এখানে এসো, এসআই একক ভরের একক মানে কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক হবে ভরের একক গ্রাম আর মিটার পার সেকেন্ড, আর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা, ভর এম বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ব্যাস হয়ে গেল, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে না যায়নি, বোঝা গেছে না যায়নি? ওকে, ওকে চলো তাহলে এবার আমরা পরের টপিকে যাই। পরের টপিক কি, এবার হচ্ছে আমরা আবার নিউটন সেকেন্ড ল পড়বো। আবার নিউটন সেকেন্ড ল পড়বো, কি নিউটনস সেকেন্ড ল ফর চেঞ্জিং মাস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক করার জন্য। অঙ্ক করার জন্য নিউটনস লয়ের এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সো খুব মন দিয়ে শুনবে। কি বলেছি, নিউটনস সেকেন্ড ল ফর চেঞ্জিং মাস। আচ্ছা খুব কি নয়েজ আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ কি খুব বেশি আসছে? নিউটনস সেকেন্ড ল ফর চেঞ্জিং মাস। আমরা এই যে নিউটন সেকেন্ড লটা পড়লাম, এফ সমান এম এ, যে নিউটন সেকেন্ড লটা পড়লাম, এখানে আমি কি বলেছিলাম, এই লটা কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র স্থির ভরের বস্তুর জন্য। কি বলেছিলাম, স্থির ভরের বস্তুর জন্য। এটা কার জন্য? শুধুমাত্র স্থির ভরের বস্তুর জন্য, এটা ভর যদি চেঞ্জ হয় তার জন্য নয়। ওকে, এইটুকু বুঝলে? এবার তুমি বলবে স্যার বস্তুর ভর আবার কি করে চেঞ্জ হয়? স্যার বস্তুর ভর আবার কি করে চেঞ্জ হয়? দেখো আগে বোঝায় ভর কি করে চেঞ্জ হয়, ঠিক আছে? আগে বোঝায় ভর কি করে চেঞ্জ হয়। ধরো তুমি একটা রকেট তৈরি করলে এরকম, ঠিক আছে, স্পেসে পাঠানোর জন্য। তুমি ধরো ইলন মাস্কের ছোট বিটি, ইলন মাস্ক নাম শুনেছো তো? পৃথিবীর ওয়ান অফ দ্য বেশি বড় লোক, যে একজন ফিজিসিস্ট, ঠিক আছে, ফিজিক্স নিয়ে পড়াশোনা করে এখন বিজনেস করছে। স্পেসে রকেট তৈরি করার জন্য নিজস্ব কোম্পানি আছে, স্পেসে রকেট পাঠায়ও, নিজস্ব কোম্পানি। ভাবো তুমি ধরো ইলন মাস্কের ছোট বিটি, ছোট মেয়ে, তুমি কি করেছো, তুমি একটা রকেট তৈরি করেছো। তো রকেটে কি হয়, রকেটের মধ্যে এখানে একটা প্রকোষ্ঠ থাকে, মানে একটা চেম্বার থাকে, যে চেম্বারে ফিউল থাকে, ঠিক আছে, জ্বালানি থাকে, যেটা রকেটটাকে গতি দেয়। জ্বালানি থাকে, জানো যে কোনো জিনিস চালানোর জন্য কি লাগে, জ্বালানি লাগে। এখানে জ্বালানি আছে। এবার কি হলো, এই বস্তুটা, এই পুরো জ্বালানি সহ, এবার রকেটটাকে ছাড়লে তুমি, জ্বালানি সহ রকেটটার ভর ছিল ধরো কত, জ্বালানি সহ রকেটটার ভর ছিল 1000 কেজি। কি বললাম, 1000 কেজি। 1000 কেজি ছিল জ্বালানি সহ পুরো রকেটটার ভর। এবার রকেটটা যত উপরের দিকে যাবে, এর ভর কি হবে, জ্বালানিগুলো ইউজ হবে। তো জ্বালানিগুলো ইউজ হলে এই জ্বালানির ভর তো কিছু একটা ছিল। সাপোজ ধরো 200 কেজি জ্বালানির ভর ছিল, টোটাল ভর ছিল 1000, তার মধ্যে 200 কেজি জ্বালানি ছিল। এবার এই যত উপরে যাবে জ্বালানিটা ইউজ হবে, তাহলে 200 কেজি কি আর জ্বালানি থাকবে? 100 কেজি জ্বালানি ধরো কমে গেল, তাহলে এখন এর ভরটা 1000 কেজি থেকে কমে 900 কেজি হয়ে গেল না? এর ভরটা 1000 কেজি থেকে কমে 900 কেজি হয়ে গেল না কি না বলো? তাহলে ভর পরিবর্তন হচ্ছে। তাহলে এটা একটা কি হয়ে গেল, পরিবর্তনশীল ভরের বস্তু। আরো এরকম অনেক এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট একটা বোঝালাম তোমাদের, যাদের মধ্যে এতক্ষণ পর্যন্ত আইডিয়া আসছিল না যে স্যার বস্তুর ভর আবার কি করে চেঞ্জ হয়। এটা একটা কি, পরিবর্তনশীল ভরের বস্তু। ওকে, তাহলে হচ্ছে। আচ্ছা এবার এটা বুঝলে, এবার আমরা সেকেন্ড ল ফর পরিবর্তনশীল বস্তু শিখবো, মানে নিউটনের সেকেন্ড ল পরিবর্তনশীল ভরের জন্য, ঠিক আছে? খুব মন দিয়ে শুনবে, খুব ইন্টারেস্টিং, অ্যান্ড বোঝাটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। বুঝতেই হবে তোমাকে এই টপিকটা, নাহলে অঙ্ক করতে পারবে না নিউটনস লয়ের। পরিবর্তনশীল ভরের বস্তু, তাহলে এমন একটা বস্তু যার ভর পরিবর্তনশীল, সেই ভরের জন্য নিউটনের সেকেন্ড ল কেমন হবে, এটা হচ্ছে প্রবলেম।
ওকে, আগে আমরা লটা পড়ি, তারপর আমি একদম ডিটেলস এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আগে আমরা লটা পড়ি, তারপর ডিটেলস এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ল কি বলছে? ল বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মন দিয়ে শুনবে কি বলেছে ল। ল বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমান। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ডিরেকশনটা এখন বাদ দাও, ডিরেকশনটা পরে আনছি। তো আগে ফার্স্ট টপিকটুকু বোঝো। ফার্স্ট টপিক কি বলছে? ফার্স্ট লাইনটুকু বলছে যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তন কতটা হবে সেটা বস্তুটির উপর ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সাথে ভরবেগ কতটা পরিবর্তন হবে সেটা বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমান। মানে ওর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে ওর ভরবেগের পরিবর্তন ঠিক ততটাই হবে, ভরবেগের পরিবর্তনের হারের মান ঠিক ততটাই হবে। কি বলতে চাইলো এবার একদম মানেটা বোঝো। আচ্ছা, প্রথম কথা, ভরবেগের পরিবর্তনের হার এই কথাটার মানে কি? ভরবেগের পরিবর্তনের হার এই কথাটার মানে কি? দেখো, ফিজিক্স না এভাবে ভেঙে পড়লে অর্ধেক জল হয়ে যায়, ঠিক আছে? লাইনের মানে বুঝলে, ঠিক আছে? আগে আমরা এই লাইনটাকে মানে বুঝতে হবে যে ভরবেগের পরিবর্তনের হার মানে কি। ভরবেগের পরিবর্তনের হার এই কথাটার মানে কি? আচ্ছা, যে কোনো জিনিসের হার, পরিবর্তনের হার, যেমন স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলেছিলাম? বেগ বলেছিলাম। তো বেগ মানে কি? স্মরণ বাই সময়। স্মরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলেছিলাম। তো বেগ মানে কি? স্মরণ বাই সময়। আচ্ছা, তারপর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলেছিলাম। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তার মানে যার হার তাকে সময় দিয়ে ভাগ করলেই সেটার পরিবর্তনের হার পেয়ে যাব। তার মানে ভরবেগের পরিবর্তনের হার মানে কি? মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ভরবেগের কতটা পরিবর্তন, ব্যাস। আচ্ছা, যেমন ত্বরণ কি ছিল? বেগের পরিবর্তনের হার। ওটার মানে কি ছিল? প্রতি সেকেন্ডে বেগের কতটা পরিবর্তন। সেম ভাবে ভরবেগের পরিবর্তনের হার মানে কি? প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কতটা, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এতটুকু বোঝা গেছে? তার মানে ভরবেগের পরিবর্তনের হার মানে আমরা এইভাবে লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে স্যার ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। দেখো, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই স্যার সময়, এটাই হলো ভরবেগের পরিবর্তনের হার। মানে কতটা বস্তুর ভরবেগের পরিবর্তন কতটা হচ্ছে সেটাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই দেন আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পাবো। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই কেউ এক্সট্রা ভাববে না স্যার কিছু তো বুঝলাম না, আমি যে কথাটা বলছি আমি এখানে কিছু বলি না, আমি তোমাকে বাংলা পড়িয়েছি এখানে, ঠিক আছে? বাংলা মানে বলেছি, আর কিচ্ছু না, এখানে ফিজিক্স কিছু বোঝাইনি তোমাকে, বাংলা মানে বলেছি। ভরবেগের পরিবর্তন হার কথাটার মানেই হচ্ছে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন। যে কোনো জিনিসের হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সেই জিনিসটা পরিবর্তন। যেমন বেগের পরিবর্তনের হার মানে প্রতি সেকেন্ডে কতটা বেগ পরিবর্তন। স্মরণের পরিবর্তনের হার মানে প্রতি সেকেন্ডে কতটা স্মরণ পরিবর্তন। বোঝা গেছে না যায়নি? এতটুকু বুঝেছো না বোঝনি? বাংলা বুঝেছো? আচ্ছা, বাংলা আশা করি বুঝেছো। এবার ফিজিক্স বোঝো। বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে একটা বস্তুর ভরবেগের পরিবর্তন প্রতি সেকেন্ডে কতটা হবে সেটা বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমান। তাহলে একটা বস্তুর প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কতটা হবে সেটা কার সমান? তুমি ওর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছো তার সমান। বোঝা গেছে না যায়নি? তার মানে এবার যদি আমি এক্সপ্লেন করি ডিটেলসে ফিজিক্সটা, তাহলে কি, যে ধরো তোমার কাছে একটা বস্তু আছে যেটার উপর তুমি এফ বল প্রয়োগ করলে। তো এফ বল প্রয়োগ করলে কি হবে? এই বল প্রয়োগ করার দরুন বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, হ্যাঁ কি না? ভরবেগের পরিবর্তন হবে। যে কোনো জিনিসের উপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তুমি বলবে স্যার কি করে? আরে বল প্রয়োগ করলে তো বস্তুর মধ্যে ত্বরণ আসবে, আর ত্বরণ মানে তো বেগ চেঞ্জ হচ্ছে। তো ভরবেগ মানে কি? বেগ চেঞ্জ হয়ে গেল মানে তো ভরবেগও চেঞ্জ হয়ে গেল। একটা বস্তুর বেগ যদি চেঞ্জ হয় তাহলে তো ভরবেগ চেঞ্জ হয়ে গেল। ভরবেগ মানে তো বস্তুর ভর ইন্টু বেগ। তাহলে যদি বস্তুর উপর বল প্রয়োগ করা এর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, তো ত্বরণ মানেই তো বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন মানেই তো ভরবেগের পরিবর্তন। তার মানে আমরা এটা চোখ বন্ধ করে বলতে পারি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। এইটুকু ক্লিয়ার? বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, ঠিক আছে? এবার আমি এক্সাম্পল দিয়ে ভালো করে ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, ধরো তোমার কাছে একটা বস্তু ছিল যার ভর ছিল 1 কেজি। যার ভর ছিল 1 কেজি। এবার এই বস্তুটা কি হচ্ছিল?
10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। কি হলো, বস্তুটা ধরো 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, এবার যাচ্ছিল, এটা প্রাথমিক। তাহলে এই সময় বস্তুর ভরবেগ কত? এই সময় বস্তুর ভরবেগ কত? এই সময় বস্তুর ভরবেগ কত? আরে কি হচ্ছে, তুমি বলবে স্যার এই সময় বস্তুর ভর হচ্ছে ভর 1, বেগ হচ্ছে 10, তার মানে স্যার 10। এখন একক লিখতে হবে না, জাস্ট 10 ইউনিট এইটুকু ভাবো। 10 ইউনিট হলো। এবার আমাকে বলো যে এবার তুমি কি করলে, এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে। তুমি কি করলে, এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে। কি করলে, বাইরে থেকে বল প্রয়োগ করলে। এখন তুমি এক্ষুনি দেখলে যে বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। কীভাবে হবে সেটাই বোঝো। যেই তুমি বল প্রয়োগ করবে ওর ভর ধরো চেঞ্জ হচ্ছে না, ভর ধরো 1 কেজি আছে, ভর ধরো চেঞ্জ হলো না, ভর 1 কেজি আছে, কিন্তু ওর মধ্যে ত্বরণ এলো মানে বেগ চেঞ্জ হবে। বেগটা চেঞ্জ হয়ে ধরো হয়ে গেল 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ডের উপর বল প্রয়োগ হয়েছে, তার দরুন ওর বেগ চেঞ্জ হলো, বেগ চেঞ্জ হয়ে বেগ হলো কত, 20 মিটার/সেকেন্ড। এখন ভরবেগ কত বস্তুর? এই বেগ চেঞ্জ হওয়ার পর বল প্রয়োগের পর বস্তুর ভরবেগ কত? তুমি বলবে স্যার এখন ভরবেগ হচ্ছে 20 × 1 মানে 20। তাহলে দেখতে পাচ্ছ ভরবেগ চেঞ্জ হলো কি হলো না? ভরবেগ চেঞ্জ হলো কি হলো না? ভরবেগ চেঞ্জ হলো কি হলো না? হয়েছে, হয়েছে না হয়নি? ভরবেগের পরিবর্তন হয়েছে। ভরবেগের পরিবর্তন হয়েছে। তুমি এটা বলো, তাহলে দেখলে বল প্রয়োগ করলে বস্তুর একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে। কি করে বের করব? খুব সিম্পল। প্রথমে বল প্রয়োগ করার আগে ভরবেগ কত ছিল আর বল প্রয়োগ করার পর ভরবেগ কত, সেই দুটোর পরিবর্তন। এবার আমি ধরে নিলাম এই পুরো চেঞ্জটা হতে 4 সেকেন্ড সময় লেগেছে। কতটুকু? 4 সেকেন্ড সময় লেগেছে। এখন আমরা সেকেন্ড ল থেকে শিখলাম, নিউটনের সেকেন্ড ল, যে ভরবেগের পরিবর্তনশীল ভরের জন্য যে নিউটনের সেকেন্ড ল, সেখান থেকে শিখলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেটা কার সমান হয়? প্রযুক্ত বলের সমান। তার মানে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়। লিখতে পারি কি পারি না সেটা বলো। ভরবেগের বাই সময় লিখতে পারি। তাহলে দেখো একটা দারুণ ল পেয়ে গেলে, তোমরা একটা ফর্মুলা পেয়ে গেলে যে একটা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা বস্তুর, তোমাকে ত্বরণ ফরণ বের করতে হবে না, জাস্ট এই ফর্মুলা থেকে তুমি করে নিতে পারবে যে একটা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা বস্তুর ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে, কত সময়ে ভরবেগটা পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই তুমি প্রযুক্ত বলের মান পেয়ে যাবে। এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই, তাই তো? এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার এই সেম প্রবলেমটা তোমাকে দিয়েছে, ঠিক আছে? এটা তো আমরা একটা তৈরি করেছিলাম যে এবার এই অঙ্কটা আমরা সলভ করব। এবার এটা যদি একটা অঙ্ক হয়, এটা তোমাকে সলভ করতে বলে, তুমি মানে তোমাকে ধরো বলছি, শোনো শোনো, ধরো কি বলেছে, বলেছে যে একটা বস্তু যার উপর তোমাকে এফ বল প্রয়োগ করা হলো 1 কেজি ভরের বস্তুর উপর, তার কারণে বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড থেকে 20 মিটার/সেকেন্ড হলো 4 সেকেন্ডে। তাহলে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এই ফর্মুলাটা ইউজ করে তুমি বড় বড় অঙ্ক এক লাইনে করে দেবে। এই ফর্মুলাটা ইউজ করে তুমি বড় বড় অঙ্ক এক লাইনে করে দেবে। কি করে করবে? স্যার আমরা এক্ষুনি শিখলাম বস্তুর উপর প্রযুক্ত বল সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনকে বস্তুর সময় দিয়ে, মানে কত সময়ে পরিবর্তন হয়েছে সেটা দিয়ে ভাগে। দেখো এখানে ফর্মুলা লিখেছি, বল সমান হচ্ছে এটা। তুমি বলবে স্যার এটা কোথায় থেকে পেলাম? এটা ল থেকে পেলাম। তো ল এটাই তো বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন আর বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমান। তাই তো লিখেছি যে বল কতটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়, সেটাই লিখেছি। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এই ফর্মুলাটা যদি আমি জানি, আমি এই বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছি বের করতে পারবো না? তুমি বলবে হ্যাঁ স্যার পারবো। প্রথম আমরা দেখে নিই স্যার ভরবেগের পরিবর্তন কতটা হচ্ছে। তুমি বলবে স্যার ভরবেগের পরিবর্তন হয়েছে স্যার 20 - 10 তার মানে স্যার 10। আর একক যদি লেখো সেটা কি হবে? কেজি ইন্টু মিটার/সেকেন্ড ভরবেগের একক। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন এটা হয়েছে। তাহলে স্যার কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? তুমি বলবে স্যার ভরবেগের পরিবর্তনকে সময় 4 সেকেন্ড নিয়েছি, তাহলে সেটা দিয়ে ভাগ করে দিই স্যার, তাহলে বল প্রয়োগ করা হয়েছে 2.5 নিউটন। কারো বুঝতে কোনো সমস্যা আছে? কত সহজ জিনিস দেখো। তাহলে আমাকে বলো এটা বুঝতে কারো কোনো রকম সমস্যা আছে না নেই?
ক্লিয়ার? আচ্ছা আরও এক্সাম্পল দেবো, ভয় নেই। ওকে আচ্ছা এবার দেখো, ওকে এবার আমরা একটা এর জেনারেলাইজড ফর্মুলা তৈরি করি, ঠিক আছে? জেনারেলাইজড ফর্মুলা কীরকমভাবে, ধরো তোমার কাছে একটা এম ভরের বস্তু ছিল, কি ভরের, এম ভরের, ক্যাপিটাল এম ভরের বস্তু ছিল, ক্যাপিটাল এম। কারণ আমরা এটা তো পরিবর্তনশীল ভরের জন্য করছি, তাই না? তো আমাদেরকে একটা জেনারেল ফর্মুলা তৈরি করতে হবে, মন দিয়ে শুনবে। ক্যাপিটাল এম ভরের বস্তু ছিল, বস্তুটার বেগ ছিল ইউ। কত বেগ ছিল? ইউ। এবার কি হলো, বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করলে, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার দরুন বস্তুটার কি হলো, দুটো জিনিস হলো এর মধ্যে, কোনোভাবে এর ভরটাও চেঞ্জ হলো আবার বেগটাও চেঞ্জ হলো। কি হলো, ভরটা চেঞ্জ হয়ে গেল এম থেকে এম ড্যাস্ট, আলাদা ভর। দেখো যেখানে এম আর এম ড্যাস্ট সমান নয়, এম নট ইকুয়াল টু এম ড্যাস্ট, দুটো ইকুয়াল না, সবার জন্য একটা ফর্মুলা তৈরি করছি, জেনারেল ফর্মুলা। তাহলে বস্তুটার উপর বল প্রয়োগ করলাম, কোনোভাবে ওর ভরটাও চেঞ্জ হলো আবার ওর বেগটাও চেঞ্জ হলো। বেগটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, তুমি বলবে স্যার বেগটা চেঞ্জ হয়ে গেলো সাপোজ ভি। তাহলে এই সময় ওর ভরবেগ কত ছিল, বল প্রয়োগ করার আগে ভরবেগ কত ছিল? আচ্ছা এখানে আমি বলটা লিখছি না, তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। দেখো এখানে বল মানে এর বল প্রয়োগ হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি বলবে স্যার বল প্রয়োগ করার আগে ভরবেগ ছিল এম ভি, আর বল প্রয়োগ করার পর স্যার ভরবেগ কত হয়েছে? স্যার বল প্রয়োগ করার পর ভরবেগ হয়েছে এম ড্যাস্ট ভি। এটা এম ভি না, সরি এম ইউ, এম ইউ। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কি নেই বলো? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? আগে ভরবেগ ছিল এম ইউ, এখন ভরবেগ হয়েছে এম ড্যাস্ট ভি, এখন এম ড্যাস্ট ভি। এখন আমরা নিউটনের সেকেন্ড ল মানে পরিবর্তনশীল ভরের জন্য আমরা কি শিখলাম, যে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা স্যার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান। মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ভরবেগের পরিবর্তন মানেই তো তাই, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ডিভাইডেড বাই টাইম, ডিভাইডেড বাই টাইম। এটা হয়ে গেল নিউটনের সেকেন্ড ল, এটার গাণিতিক রূপ, ঠিক আছে? এই দেখো এই এই কথা যেটা লিখেছি, এই কথা যেটা লিখেছি এফ সমান ভরবেগের পরিবর্তন বাই সময়, এটারই একটা ম্যাথমেটিক্যাল ফর্ম। মানে পরে বস্তুর ভরবেগ কত হলো তাকে আগের বস্তুর ভরবেগ থেকে বাদ দিয়ে তাকে টাইম দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা হচ্ছে সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য প্রযোজ্য, মানে যে কোনো অঙ্ক তুমি এটা দিয়ে করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। এটা কি? এটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কার জন্য গতিসূত্র বলছি? দ্বিতীয় সূত্র, সবার জন্য, সবার, ঠিক আছে? যে কোনো বস্তুর জন্য, পরিবর্তনশীল ভর, স্থির ভর, যা ইচ্ছা সবার জন্য এটা অ্যাপ্লিকেবল করতে পারবে, কোনো চেঞ্জ, কোনো প্রবলেম নেই। ওকে এবার দেখো মজাটা দেখো। আচ্ছা তাহলে বলবে স্যার এই লটা আর আমরা যে এফ ইকুয়াল টু এম এ পড়লাম দুটোকে আলাদা জিনিস। স্যার এই লটা আর এফ ইকুয়াল টু এম এ যেটা পড়লাম দুটোকে আলাদা জিনিস। ওটাও তো স্যার বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা আছে সেটা বের করছি, এটাও তাই বের করছি, তাহলে দুটোকে আলাদা জিনিস। দেখা যাক। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, একটা যদি ভর স্থির হয়, একটা ভর স্থির ভরের বস্তুর জন্য আমরা কি বলতে পারি? স্থির ভরের বস্তুর জন্য আমরা কি বলতে পারি? এই লাইনটা বলতে পারি যে এম ড্যাশ সমান এম, এইটুকু বলতে পারি কি পারি না তাই বলো? একটা বস্তুর ভর যদি স্থির হয়, মানে ভর যদি চেঞ্জ না হয়, তাহলে এই ফর্মুলার এম ড্যাশ আর এম কে আমরা ইকুয়াল বলতে পারি কি পারি না যদি একটা ভর স্থির হয়? জাস্ট এইটুকু আমাকে বলো। কেন অবভিয়াসলি পারি। কেন স্যার? কারণ বস্তুর ভর চেঞ্জ হচ্ছে না, মানে আগে এম থাকলে পরে এমই আছে, তো পরেরটা যদি আমরা এম ড্যাশও লিখি তার মানে স্যার সেটা এমকেই বোঝাচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের যে মেন ফর্মুলা ছিল, মানে মেন ফর্মুলা মানে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, এফ সমান এম ড্যাশ ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এই জায়গায় স্যার আমরা এম ড্যাশও যা এমওতা, এম ড্যাশও যা এমওতা, তাহলে স্যার আমরা একটাকে এম ধরে নিলাম, এম ড্যাশকে এম লিখে দিলাম, ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ স্যার কোনো ইস্যু না, লিখতে পারেন আপনার ইচ্ছা। তাহলে এবার এই এমটা কমন নাও, এই এমটা কমন নিলে কি পড়ে থাকলো স্যার? ভি মাইনাস ইউ বাই টি পড়ে থাকলো এটা।
আর ভি মাইনাস ইউ বাই টি মানে কি স্যার? ত্বরণ। তার মানে স্যার আমরা নিউটনের সেকেন্ড ল যেটা প্রথমে শিখেছিলাম এফ সমান এম এ, সেটা আমরা স্যার পাইয়া গেলাম। তাহলে দুটো ল আলাদা কিছু না, এটা হচ্ছে স্পেশাল কেস। সেই ওই রকম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর এস সমান ইউটি, দুটো সেম জিনিস, আলাদা কিছু না। এটা হচ্ছে শুধুমাত্র স্থির ভরের বস্তুর জন্য, আর এই ফর্মুলাটা হচ্ছে সবার জন্য, সেই স্থির ভর হোক পরিবর্তনশীল হোক যা ইচ্ছা হোক। তাহলে এটা হচ্ছে মেন ফর্মুলা, আর এটা হচ্ছে তার একটা সিম্পল ভার্সন। ক্লিয়ার হয়েছে না হয়নি? মজা লাগলো? দারুণ জিনিস না? তাহলে এই ফর্মুলাটা একদম ট্যাটু করে নাও, যে এইভাবে মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবে যে এফ সমান হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন বাই সময়, দেন ভরবেগের পরিবর্তন কত হলো সেটা বের করবে, তাকে সময় দিয়ে ভাগ করবে, তাহলে অ্যান্সার পাইয়া যাবে। বুঝছো? বুঝেছো না বুঝো নাই? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি বলো সবাই একবার। দেখো কত কঠিন কঠিন জিনিস তোমাদের কত সহজ লাগছে বলো। আশা করি সহজ লাগছে। এবার আমরা লাস্ট আজকের ক্লাসের বলতে পারো লাস্ট টপিক, 10 মিনিট মতো লাগবে এটা শিখতে। এটা শিখে আমরা আমাদের ক্লাস আজকে এন্ড করব। ঠিক আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র, ভীষণ ইন্টারেস্টিং জিনিস, জাস্ট মন দিয়ে শুনবে। ঠিক আছে? একটা তোমাদেরকে সুন্দর জার্নিতে নিয়ে যাব। ঠিক আছে? জাস্ট জার্নিটা এনজয় করো। ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ মানে কি? সংরক্ষণ মানে হচ্ছে কোনো জিনিসকে রক্ষিত করা, চেঞ্জ না করা, তাই না? সংরক্ষণ মানে কি? কোনো জিনিসকে চেঞ্জ না করা। আচ্ছা, তো ভরবেগের সংরক্ষণ মানে একটা বস্তুর ভরবেগ সংরক্ষিত কি করে থাকে, কিভাবে চেঞ্জ হয় না, বা সেই জিনিসটা কি সেটা আমরা বুঝবো। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, এটা একটা সূত্র। সেই সূত্রটা কি বলছে, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে বস্তুর রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। আমরা ফার্স্ট ক্লাসে শিখলাম না, আগে শিখলাম না, যে বস্তুর ভরবেগ তখনই পরিবর্তিত হবে যদি ওর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। আগেই শিখেছি যে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ভরবেগের পরিবর্তন হবে, যদি করা না হয় পরিবর্তন হবে না। এটাই ল। কি বললো? বললো যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে বস্তুর ভরবেগ অপরিবর্তিত থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, আগে যা ভরবেগ ছিল পরে তাই ভরবেগ থাকে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝাচ্ছি এবার, ডিটেলসে বোঝাচ্ছি। এটা তো আমাদের লয়ের জাস্ট এই ভরবেগের সংরক্ষণ সূত্র কোথায় লিখলাম আমি? এখানে লিখে দিয়েছি। মাই ব্যাড। दोस्तों से झूठी मूठी दूसरों का नाम लेके এক সেকেন্ড দাঁড়াও, একটু টাইম দাও। ওকে, ভরবেগের সংরক্ষণ সূত্র তো কি বললো? ভরবেগের সংরক্ষণ সূত্র বললো যে যদি এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রয়োগ না হয়, দেন কি হবে? দেন বস্তুর ভরবেগ, যেটাকে ভরবেগকে পি দিয়ে বোঝানো হয়, ঠিক আছে, ভরবেগকে পি দিয়ে বোঝানো হয়, সেটা কনস্ট্যান্ট হবে। কি বললো? পি মানে কি? পি মানে হচ্ছে ভরবেগ। মনে রাখবে যে ভরবেগকে পি দিয়ে বোঝানো হয়, পি অক্ষর দিয়ে। ভরবেগকে কি অক্ষর দিয়ে বোঝানো হয়? পি। কি বললাম? যে বাইরে থেকে যদি বস্তুর উপর বল প্রয়োগ না হয়, এটুকু ল, যদি এফ এক্সটার্নাল 0 হয় দেন বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না। বোঝাচ্ছি, পুরো ডিটেলসে বোঝাচ্ছি। আচ্ছা, আগে এটার আমি এটা একটু প্রমাণ করি, ঠিক আছে? একটা সহজভাবে একটু বোঝাই যে এটা আসলে কি করছে। এটা প্রুফটা দেখো, আরও মজা লাগবে তাহলে শিখতে। তারপর আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এটা বুঝবো, ঠিক আছে, যে কিভাবে এটা কাজ করছে সেটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝবো। আগে প্রুফটা দেখো যে কিভাবে এটা হচ্ছে, যে হ্যাঁ যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট হয়, এটা আমরা বুঝবো। ওকে, আচ্ছা, আমরা আগে কি পড়েছি? একটা ল পড়লাম না, যে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা বস্তুর ভরবেগের পরিবর্তন হারের সাথে সমান। বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান ডেল্টা পি বাই টি। এই ডেল্টা পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। যে কোনো জিনিসের পরিবর্তনকে ডেল্টা দিয়ে লেখা হয়। ধরো ডেল্টা ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ডেল্টা এ মানে ত্বরণের পরিবর্তন, ডেল্টা এস মানে দূরত্বের পরিবর্তন, সরণ, এরকম, ঠিক আছে? আর কিছু না, লেখার একটা নিয়ম। তাহলে ডেল্টা পি কি? ভরবেগের পরিবর্তন।
আর কিছু না, ব্যাস, এটা নিয়ে ভাবার কিছু নেই, একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে, একদম বাচ্চাদের জিনিস। ডেল্টা পি মানে কিছুই না, এটা একটা লেখার টেকনিক। এই যে আমরা লিখছিলাম না বারবার যে এফ সমান, এই যে লাইনটা লিখছিলাম ভরবেগের অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এটাকে শর্টকাটে লেখার জন্য, ফর্মুলা আকারে লেখার জন্য এটা লিখে যে এফ সমান ডেল্টা পি বাই টি। আমরা এটা মনে রাখবো, এই ফর্মুলাটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, ঠিক আছে, শর্টকাটটা মনে থাকবে ভালো, যে এফ সমান ডেল্টা পি বাই টি, এফ সমান ডেল্টা পি বাই টি, ভরবেগের পরিবর্তন বাই সময়, আর কিছু না, ঠিক আছে। ওকে, এবার যদি এই ফর্মুলাটায় এফ, এটা তো ল, এটা তো আমরা অলরেডি পড়েছি যে হ্যাঁ এটা একটা ফর্মুলা হয় স্যার। এবার যদি প্রযুক্ত বল জিরো হয়, তাহলে ফর্মুলাটা আমরা কি লিখতে পারি, যে জিরো সমান ডেল্টা পি বাই টি লিখতে পারি, জিরো সমান ডেল্টা পি বাই টি লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারেন। প্রযুক্ত বল যদি বাইরে থেকে জিরো হয়, এবার টিকে যদি জিরোর সাথে গুণ করে দাও, দেন কি পড়ে থাকলো, তুমি বলবে স্যার তাহলে পড়ে থাকলো, যদি বল জিরো হয় দেন পড়ে থাকলো ডেল্টা পি সমান স্যার জিরো, ডেল্টা পি মানে হচ্ছে স্যার জিরো। এটুকু পেলে আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো জিনিস ভরবেগের পরিবর্তন জিরো। এটার মানে কি? ভরবেগের পরিবর্তন জিরো বলতে পারি। ডেল্টা পি ইকুয়াল টু জিরো মানে কি? বস্তুর ভরবেগের পরিবর্তন জিরো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ধরো তোমার হাইট 5 ফিট ছিল, ঠিক আছে, 2 বছর পর তোমার হাইট 5 ফিটই আছে, কোনোভাবে বাড়লো না। তার মানে তোমার উচ্চতার পরিবর্তন কত? আগে 5 ফিট ছিল, এখনো 5 ফিট আছে। তুমি বলবে স্যার উচ্চতার পরিবর্তন হচ্ছে জিরো, কোনো চেঞ্জ হয়নি। তার মানে আমরা বলতে পারি যে তোমার উচ্চতাটা কনস্ট্যান্ট আছে, বলতে পারি। কোনো জিনিসের পরিবর্তন যদি জিরো হয় তার মানে ওই রাশিটা কি? কনস্ট্যান্ট। তোমার যদি পরীক্ষায় তুমি আগে 80 মার্কসই পেয়েছিলে, এখনো 80 মার্কসই পাচ্ছ, তার মানে তোমার মার্কস পাওয়ার পরিবর্তন কত? জিরো। তার মানে কি? তোমার মার্কসটা কনস্ট্যান্ট। তাহলে কোনো জিনিসের পরিবর্তন জিরো মানে হচ্ছে সেই রাশিটা কনস্ট্যান্ট, কোনো জিনিসের পরিবর্তন জিরো মানে হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে ডেল্টা পি যদি জিরো হয়, তার মানে আমরা বলতে পারি তার মানে স্যার বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট। দেখো এটাই তো আমাদের ল ছিল, প্রমাণ হলো। দেখো যদি বাইরে থেকে বল প্রয়োগ জিরো হয় দেন পি কনস্ট্যান্ট হবে, যদি বাইরে থেকে বল প্রয়োগ জিরো হয় দেন পি কনস্ট্যান্ট হবে। এটা আমাদের ল ছিল, এই যে এটা লিখলাম এটা হচ্ছে ল, আর এটা হচ্ছে তার প্রমাণ, যে হ্যাঁ স্যার আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে যদি কোনো জিনিস বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় দেন বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট হবে, পরিবর্তন হবে না। বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট হবে, পরিবর্তন হবে না। এইটুকু বোঝা গেছে না যায় নাই? তার মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? পি কনস্ট্যান্ট, পি মানে কি? ভরবেগ। তো তার মানে বস্তুর ভর আর বেগের গুণফল সেটা কনস্ট্যান্ট হবে যদি এফ এক্সটার্নাল জিরো হয়। এবার আসল মজাটা শুরু, ঠিক আছে। দেখো আমরা এখনই শিখলাম পি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, মানে ভরবেগ কনস্ট্যান্ট হবে যদি এফ এক্সটার্নাল জিরো। আরে পি মানেই তো এমভি না, পি মানেই তো বস্তুর ভর ইন্টু বেগ। সেটাকে আমরা ভাষায় লিখলাম আরো ডিটেলসে, যে এমভি সমান কনস্ট্যান্ট, মানে বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয়, মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়। ব্যাস, এটাই এবার মজা। তার মানে এই লাইনটা আসলে কি বলতে চাইলো জানো? আসলে এই লাইনটা কি বলতে চাইলো, মজাটা দেখো কি বলতে চাইলো, যে ধরো একটা বস্তু ছিল তোমার কাছে যার ভর ছিল 2 কেজি। এবার মন দিয়ে শুনবে, ঠিক আছে, খুব মজা লাগবে। দেখো বস্তুর ভর ছিল 2 কেজি, তুমি কি করেছো, আর সেই সময় ওর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই সময় বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই সময় ভরবেগ কত ছিল? তুমি বলবে স্যার এই সময় ভরবেগ ছিল 2 × 10 অর্থাৎ 20। এটা ছিল ওর ভরবেগ, হ্যাঁ কি না? পি লিখলাম মানে এটার ভরবেগ, সেটা বোঝানোর জন্য। পাশে পি লিখলাম মানে ওর ভরবেগ, সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। স্যার 20 ছিল ওর ভরবেগ। এবার কোনোভাবে এর ভরটা, তুমি বাইরে থেকে কিচ্ছু বল প্রয়োগ করনি, কি হয়েছে? কোনোভাবে এর ভরটা কমে 1 কেজি হয়ে গেছে। হতে পারে ওই যেমন রকেটের ব্যাপারটা, তুমি কি বাইরে থেকে কিছু বল প্রয়োগ করছিলে? যে রকেটে জ্বালানি ফুরিয়ে যাচ্ছিল, তুমি কি বাইরে থেকে বল প্রয়োগ করছিলে? না। তাহলে এর ভর কোনোভাবে ধরো কমে 1 কেজি হয়ে গেল। তাহলে সাথে সাথে এর বেগটা বেড়ে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কেন? কারণ আমরা শিখলাম যাতে করে স্যার ভরবেগটা 20 থাকে, কেন আমরা শিখলাম? এটার মানে হচ্ছে এটাই যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করো দেন ভরবেগ কনস্ট্যান্ট থাকে,
যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর ভর যদি কোনোভাবে কমে যায় দেন অবভিয়াসলি তার বেগকে বাড়তেই হবে, যাতে করে এই দুটোর গুণফলটা কনস্ট্যান্ট থাকে, আগে 20 ছিল পরেও যেন 20 থাকে। এটা হচ্ছে মজার জিনিস। তাহলে কোনোভাবে যদি একটা বস্তুর ভরটাকে তুমি কমিয়ে দিতে পারো দেন ওর বেগ অটোমেটিক বেড়ে যাবে, ওর বেগ অটোমেটিক বেড়ে যাবে। বোঝাতে পেরেছি না পারি নাই? বোঝাতে পেরেছি না পারি নাই? এবার আমরা দুটো এক্সাম্পল দিয়ে এই ঘটনাটা সত্যি মানে সত্যিটা যাচাই করব, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। দুটো ঘটনা দিয়ে আমরা এই রিয়েল লাইফ এক্সাম্পলটা যাচাই করব। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, দেখা যাক তোমরা আগে এটুকু বলো বুঝেছো কিনা, তারপর আমি বলছি। তাহলে কি হলো, তাহলে কোনোভাবে যদি বস্তুর ভরটা কমে যায়, বাইরে থেকে বল প্রয়োগ করোনি কিন্তু ভরটা কমে গেছে, তাহলে স্বাভাবিকভাবে তোমাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক বস্তুর বেগ বেড়ে যাবে, অটোমেটিক্যালি বস্তুর বেগ বেড়ে যাবে। তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা একটা বালি বোঝাই লরি যাচ্ছে, বালি বোঝাই মানে বালি বোঝো আশা করি, বালি বোঝাই লরি যাচ্ছে, মানে একটা লরি যেটা বালি বালি দ্বারা ভর্তি আছে, ঠিক আছে, বালি দ্বারা ভর্তি আছে। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখো ঘটনাটা কি বলতে চাইলো রিয়েল লাইফ। এবার এটা ধরো তোমার লরি ছিল যেটা বালি দ্বারা বোঝাই করা ছিল, বালি বালি ধরো এভাবে বালি দিয়ে ভর্তি ছিল। এবার লরিটায় ধরো একটা কোনোভাবে ফুটো আছে, ঠিক আছে, কি বললাম, লরিটায় ফুটো আছে, যে ফুটো দিয়ে কন্টিনিউয়াস বালি পড়ছে। তো বালি সহ পুরো লরিটার ভর ধরো ছিল 100 কেজি, বালি সহ লরিটার ভর ছিল সাপোজ 100 কেজি, ঠিক আছে, 100 কেজি ভর ছিল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এই 100 কেজি ভর নিয়ে লরিটা খুব সুন্দরভাবে 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল, প্রতি সেকেন্ডে 1 মিটার করে সামনে বেগ নিয়ে যাচ্ছিল। ওকে, তাহলে এই সময় লরিটার ভরবেগ কত ছিল? এই সময় লরিটার ভরবেগ কত ছিল? তুমি বলবে স্যার 100 ইন্টু 1, ভর ইন্টু বেগ মানে স্যার 100। আচ্ছা, এবার ওই যে ফুটো যেটা বললাম সেটা দিয়ে ধরো কন্টিনিউয়াস বালি পড়ছে, কি বললাম, যে ফুটোটা সেটা দিয়ে ধরো কন্টিনিউয়াস বালি পড়ছে। তো বালি পড়লে কি হবে, ভরটা কমে যাচ্ছে না, যে বালিটা পড়ছে ভরটা কমে যাচ্ছে, যত সময় যাবে ভর কমবে, তার মানে কি হবে, তার মানে তুমি কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছো? তুমি বলবে না স্যার, কমতে কমতে ধরো বালি এতটা পড়লো যে কমতে কমতে এই লরির সহ বালি সহ লরির বেগ ভরটা হয়ে গেল 10 কেজি। কি হলো? 10 কেজি, এটা হয়ে গেল। তাহলে কি হবে, মজাটা কি, মজাটা হচ্ছে তুমি কিচ্ছু করবে না, অটোমেটিক্যালি লরির ভরটা বেগটা হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। কেন? যাতে করে এখনো ভরবেগটা 10 ইন্টু 10, 10 ইন্টু 10 অর্থাৎ স্যার 100ই থাকে, আগেও 100 ছিল এখনো 100। কেন? তুমি কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করেছো? কেউ কি লরিটাকে বাইরে থেকে বল প্রয়োগ করেছে? তুমি বলবে না স্যার। আর আমরা কি শিখলাম, যদি কোনোভাবে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে ভর বেগ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ভর যদি কমে যায় বেগ অটোমেটিক বাড়বে। ইমাজিন করতে পারছো, তুমি কিচ্ছু করছো না, ইঞ্জিনের শক্তি বাড়াচ্ছ না, কিচ্ছু করছো না, নর্মাল গাড়ি চলছিল যেমন তেমনই আছে, জাস্ট বেগ ভরটা কমে গেল, অটোমেটিক ওর বেগ বেড়ে গেল, যাতে করে ভর বেগটা কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে ভর বেগের সংরক্ষণ সূত্র। মাথার মধ্যে ভালোভাবে ঢুকেছে না ঢুকে নাই? মাথার মধ্যে ঢুকেছে না ঢুকে নাই? ওকে, মজার জিনিস, খুব ভালো লাগলো আশা করি। আচ্ছা, এবার আমরা আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, যেগুলো তুমি নিজে ফিল করেছো, তোমার রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা দিয়ে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ওকে, দেখো, ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, আর এটা তোমার বাড়ি ইউ, আর এটা ধরো তোমার বন্ধুর বাড়ি, ঠিক আছে, এটা তোমার বন্ধুর বাড়ি, কি বললাম, এটা তোমার ফ্রেন্ড। ওকে, এবার এখানে ধরো তোমাদের স্কুল আছে, তুমি প্রতিদিন কি করো, তোমার বন্ধুকে সাইকেলে করে স্কুল নিয়ে যাও, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ধরো স্কুল, এটা হচ্ছে তোমাদের ধরো স্কুল। তুমি কি করো, প্রতিদিন তোমার বন্ধুকে সাইকেল করে স্কুল নিয়ে যাও। তাহলে তুমি তোমার বাড়ি থেকে বেরোলে একটা ভালো একটা কিছু একটা বেগ নিয়ে, তোমার সাইকেলটা নিয়ে, এটা ধরো তোমার সাইকেল, আমি আর এই করছি না, আচ্ছা সাইকেলটা আঁকি একটু তাড়াতাড়ি এঁকে নিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তোমার সাইকেলের পিছনে একটা কেরিয়ার আছে, কি বললাম, তোমার সাইকেলের পিছনে একটা কেরিয়ার আছে, যে কেরিয়ারে বসে তোমার বন্ধু প্রতিদিন, এই একটা চাকা হয়ে গেল সাইকেলের, কি সাইকেল তো চলবে না, দেখো যেটা বলছি, তাহলে প্রতিদিন তুমি এই সাইকেল নিয়ে তুমি ওকে নিয়ে যাও। তাহলে তুমি প্রথমে একটা বেগ নিয়ে যাচ্ছিলে, সুন্দর একটা ভাবে সামনের দিকে যাচ্ছিলে, যেতে 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 তোমার ফ্রেন্ডের বাড়ির কাছে পৌঁছলে, তোমার ফ্রেন্ড বাড়ি থেকে বেরোলো, তুমি একটা বেগ নিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে তোমার বন্ধু এসে ধূপ করে তোমার সাইকেলের পিছনে বসে গেল, মোটা সোটা বন্ধু,
মোটা সোটা বন্ধু, তুমি খুব সুন্দর একটা বেগ নিয়ে যাচ্ছিলে, মোটা সোটা বন্ধু এসে কি করলো, চুপ করে তোমার সাইকেলের পিছনে এসে কেরিয়ারে বসে গেল। আচ্ছা, যেই কেরিয়ারে বসে যায় কি হয় গো, তোমার সাথে সাথে কি হয়, কেউ যখন তোমার কেরিয়ার সাইকেল চলন্ত সাইকেলে হঠাৎ করে পিছনে কেরিয়ারে এসে বসে, হঠাৎ করে কেরিয়ারে বসে, হঠাৎ করে কি হয় বলো, তুমি সবাই বলবে স্যার হঠাৎ করে সাইকেলের বেগটা কমে যায়, কমে যায় তো, হ্যাঁ কি না, কমে যায়, বেগ কমে যায়। আচ্ছা ভালো কথা। এবার এবার তোমার স্কুল হয়ে গেল, স্কুল হয়ে গেল, সব কিছু, স্কুল থেকে দুজন সাইকেলে চাপলে, মন দিয়ে শুনবে, স্কুল থেকে তুমি দুজন সাইকেলে চাপলে, আসো, আস্তে 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 তোমার ফ্রেন্ডের বাড়ির কাছে এলে, যেই তোমার ফ্রেন্ডের বাড়ির কাছে এলে তোমার ফ্রেন্ড কি হলো, বাড়িতে নেমে যাবে, ধূপ করে সাইকেলের পিছন পিছন থেকে কি হলো, জাম করে নেমে গেল, যেই জাম করে নেমে গেল সাথে সাথে তোমার সাইকেলের বেগটা বেড়ে যায় না, হ্যাঁ কি না, আমাকে জাস্ট এটা বলো, এইটা তোমরা ফিল করেছো কিনা নিজের লাইফে, সেটা জাস্ট বলো। একমত সবাই? তাহলে তুমি নিজে দেখেছো যে যখন কেরিয়ারে তোমার চলন্ত সাইকেলে কেউ এসে বসছে সাথে সাথে তোমার বেগটা কমে যাচ্ছে, আবার যখন কেউ তোমার পিছন থেকে নেমে যাচ্ছে কেরিয়ারের পিছন থেকে তখন তোমার বেগটা সাথে সাথে বেড়ে যাচ্ছে। এখন তোমার মনে কোশ্চেন আসা উচিত, কেন স্যার এটা হচ্ছে, হঠাৎ কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটার কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র। তুমি সহ তোমার সাইকেলের একটা ভর ছিল, তুমি সহ তোমার সাইকেলের একটা ভর ছিল, একটা বেগ ছিল, মানে সাইকেলের একটা ভর বেগ ছিল। এবার যেই তোমার ফ্রেন্ড তোমার পিছনে চাপলো কি হলো, তোমাদের ভরটা বেড়ে গেল, ভর বাড়লে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি জানি, বেগকে কমতেই হবে, বাইরে থেকে তো কেউ বল প্রয়োগ করছে না, তাহলে বেগ অটোমেটিক কমে যাবে, তাই বেগটা সাইকেলের কমে যায়। আবার যখন স্কুল থেকে রিটার্ন করার সময় তোমাদের একটা ভর ছিল, একটা বেগ ছিল, মানে সাইকেলের একটা ভর বেগ ছিল, যেই তোমার বন্ধু নেমে গেল সাইকেল থেকে সাথে সাথে তোমাদের ভর কমে গেল, তুমি সহ সাইকেলের ভর কমে গেল। আমরা কি জানি, ভর কমলে যেহেতু কনস্ট্যান্ট থাকতে হবে ভরবেগকে, বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না, তাই সাথে সাথে বস্তুর ভরবেগ, যেহেতু ভর কমে গেল তাই বেগটাকে বেড়ে যেতে হবে, তাই তোমার সাইকেলের বেগটা সুন্দর করে বেড়ে যায়। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা তোমরা কতবার দেখেছো। বোঝা গেছে না যায় নাই? একবার তাড়াতাড়ি বইলে দাও যে পুরো জিনিসটা স্যার জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। কত সুন্দর জিনিস না, দেখো তোমরা রিয়েল, আমি তোমাদেরকে বলেছিলাম না ফিজিক্স পড়ানোর ক্লাসে শুরুর আগে, যে আমার কাছে যখন পড়বে, কমপ্লিট কোর্সটা শেষ হবে, কি শিখবে না শিখবে, পরীক্ষায় কত পাবে না পাবে, সেটা তো অবশ্যই তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করছে, বাট আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, তোমার চারপাশকে দেখে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটাই কারণে হচ্ছে, এটাই কারণে হচ্ছে, স্যার তো বুঝিয়েছিল এটাই কারণে হচ্ছে। আজ থেকে যখনই তোমার সাইকেল থেকে কেউ নামবে, তোমার মাথায় এটা সারা জীবন থাকবে যে স্যার সাইকেল থেকে নেমে গেল মানে তো ভর কমে যাচ্ছে, তার মানে স্যার বেগ বাড়বে, যেহেতু ভরবেগকে কনস্ট্যান্ট থাকতে হবে। কেউ সাইকেলে চাপবে, আমার বেগ কমে যাবে, যেহেতু ভরবেগ কনস্ট্যান্ট থাকতে হবে, ভর বেড়ে যাচ্ছে, বেগ কমবে, ব্যাস। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের ডিটেলস এক্সপ্লেনেশন, কি জিনিস কি জিনিস না সেগুলো সব বুঝিয়ে দিলাম। অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা ট্যাটু করে নাও, এফ সমান ডেল্টা পি বাই টি, ভরবেগের পরিবর্তন বাই সময় প্রযুক্ত বল সমান, ব্যাস। তুমি এসব কোথাও পাবে না, এসব এক্সাম্পল কোথাও পাবে না, ঠিক আছে? তোমাকে এইভাবে কেউ বোঝাবেও না, তোমাকে জাস্ট ল বলে দিবে, ছেড়ে দেবে, অঙ্ক করাবে, ল বলে দেবে, ছেড়ে দেবে। ওইভাবে ফিজিক্স পড়ার থেকে না পড়া অনেক ভালো, ঠিক আছে? জলের মতো পরিষ্কার হয়ে গেছে স্যার, শুধু আপনার জন্য। থ্যাংক ইউ শ্রাবণী। সুজাতা ঘোষ, জলের মতো ক্লিয়ার, থ্যাংক ইউ। একবার নিজেরা পড়ে নেবে, দেখবে জলটা আরও জল হয়ে যাবে, ঠিক আছে? সত্যি স্যার, এত সুন্দর করে আমি আগে কখনো কারোর কাছে বুঝিনি, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগছে, বুঝছো, এটাই তো আমার পাওনা। আর কি লাইফে মানুষ কি চাই বলো? যে টিচার হিসেবে আমি কি চাইবো, যে আমি স্টুডেন্টকে যেটা পড়াবো তারা যেন সেটা খুব সহজে সুন্দরভাবে, মানে বোঝার থেকে বড় ব্যাপার না, ওই যে কমপ্লিট একটা একটা টপিক বলার পর যখন তোমাদের ওই স্যাটিসফ্যাকশনটা আসে না, তো স্যার একটা দারুণ জিনিস শিখলাম, যেটা আমাদের চোখের সামনে আমরা দিন রাত দেখেছি, এই জিনিসগুলোর মানে কোনো দিন বুঝিনি, সেই জিনিসগুলো বুঝছি, এটাই তো সব থেকে ভালো, মানে ভালো লাগে আমার কাছে।
আমি সাইকেলে চাপতাম, আচ্ছা তুমি তাহলে ওই মোটা বান্ধবীটা ছিলে না? বুঝলাম বুঝলাম। আমিনা খাতুন, সত্যি দারুণ পড়ান স্যার আপনি, থ্যাংক ইউ। লিসা মুসফেরা কি? লিসা, লিজা মুসফেরা, মুসফেরা, আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত ভালোভাবে বোঝানোর জন্য থ্যাংক ইউ তোমাকেও লিসা, লিজা। স্যার আমি, ডোনা, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ডোনা। সুজাতা, এমন টিচার পেলে কেউ না বুঝে থাকবে স্যার। থ্যাংক ইউ স্যার, এত ভালো করে বোঝানোর জন্য থ্যাংক। নার্গিস, আবার হাসছো কেন? এই মোটা বান্ধবীটা কোথায় গেল গো? কে বললো যে স্যার আমি পিছনে থাকতো? মামনি। পূজা মণ্ডল, আপনাকে যদি আগে পেতাম তাহলে 10th ভালো হতো। পূজা, আমাকে আগে পেলে তাহলে তো তুমি 10th হয়তো সায়েন্স নিয়ে পড়তে। জোকস পার্ট, মজা করলাম। বাট হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ো না পড়ো, বাট এটা ঠিক যে ফিজিক্সের প্রতি যে ভয়টা তৈরি হয়েছিল সেটা তৈরি হতো না, এটা গ্যারেন্টি। স্যার গান করেন, স্যার গান করেন, বাবারে গানের এত ডিমান্ড। ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবে, গান করা আছে, শুনে নিও। আমি বেস্ট 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 স্যার? তুমি আবার কবে থেকে স্যার হলে মামনি? মোটা বান্ধবী থেকে স্যারও হয়ে গেলে তুমি? থ্যাংক ইউ মামনি। ফতেমা খাতুন লিখছো এম ড্যাস্ট ইকুয়াল টু এম কি করে হলো, এই জায়গাটা একবার বলুন। আরে এম ড্যাস্ট ইকুয়াল টু এম হলো না, আমি বললাম ধরো একটা বস্তুর ভর মানে বেগ, ভর যদি পরিবর্তন না হয়, তার মানে কি? তার মানে ওর ভর আগে যা ছিল পরেও তাই আছে, মানে ওর ভর আগে এম, পরে যদি এম ড্যাশ লিখো, দুটো একই জিনিস বোঝাচ্ছে, পরিবর্তন হচ্ছে না মানে। বুঝতে পেরেছো? পরিবর্তন হচ্ছে না মানে একই জিনিস। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফতেমা বুঝতে পেরেছো? আমি বললাম এই এই লটা শিখলাম আমরা কার জন্য? যে পরিবর্তনশীল ভরের জন্য। এবার আমি বললাম যদি বস্তুর ভর স্থির থাকে তাহলে এই ফর্মুলার যে এম ড্যাশ আর এম দুটো তো সেম জিনিস, তাই না? তাহলে এম ড্যাশ আর এম সেম জিনিস, তাই একই জিনিস লিখলাম, পরিবর্তন হচ্ছে না মানে তো একই। স্যার একটা গান করুন, এই গান গান গান, কি করবে গান শুনে তো?
কি গান শোনাবো? বলো বলো, কি গান শোনাবো? কি গান শুনতে যাও? এক সপ্তাহ থেকে গান গান করে মাথা খারাপ করে দিলে। স্যার আমার ইনস্টা নেই, আনস্টল করে দিয়েছি। ভালো করেছো সুস্মিতা, আনস্টল করে দিয়েছো। আর ইনস্টল করো না। ওহো আচ্ছা স্যার, বুঝলাম এবার। আচ্ছা, কি বলছো? ভালো মানুষদের কত ট্যালেন্ট, তাই ভাবছি গান পড়াশোনা। গান পড়াশোনা না, আরও অনেক কিছু পারি গো। গান, পড়াশোনা, রান্না সবই পারি মোটামুটি। চলো একটা গান শোনাচ্ছি, 2-3 লাইন, ঠিক আছে? দেন বেরিয়ে যাবো। গলা ভেঙে আছে, ওটা হচ্ছে প্রবলেম। জানি না কেমন হবে, ওটার জন্য আরো করতে ইচ্ছা করে না এখন। নার্গিস বলছে রান্না। হ্যাঁ তো রান্না আবার কি? রান্না আবার আমারই কিছু নাকি? সব রান্নাই জানি। তো দুবেলা আমাকেই রান্না করতে হয়। নিজের রান্না তোমার মতো আমাকে বাড়ির মা রান্না করে করে খাওয়াই নাকি? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, চলো এই গানটাই তাহলে করি, ঠিক আছে? দেন বেরিয়ে যাবো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশেহারা, রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। চলো, আমি জানি আজকের গানটা অত ভালো হবে না।
আর একটা লাস্ট একটা 2 লাইন শোনাচ্ছি, দেন বেরিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, গলা ভেঙে আছে তো, ঠিক আছে, কাশির জন্য, সো অতটা হবে না, জাস্ট তোমরা এতবার বলছো, সো কয়েকটা লাইন শুনিয়ে বেরিয়ে যাবো। চলো। একটা বাংলা একটা চ্যালেঞ্জ সিনেমার একটা গান আছে, শুনেছো হয়তো, নচিকেতার, জানি না, ওই একটা বলে না, জানি না জানি না, ওই গানটা শোনাচ্ছি, খুব ভালো ওটাও। ওকে। খোয়ে খোয়ে যাওয়া এ সময় মেনে নেই তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না, জানি না। ওকে, চলো, অনেক হলো, এবার পালাই, তোমরাও তোমাদের ক্লাস আছে, ক্লাস করে নাও। আবার নেক্সট ক্লাসে আমরা নিউটনের যে মোশন দুটো পড়েছিলাম, দুটোরই একসাথে কোশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, দেন আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়ে তারপর আমরা কেমিস্ট্রির চ্যাপ্টারগুলোয় ঢুকবো, যে কেমিস্ট্রির বেসিক বেসিক চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো। স্যার আপনি গান শেখেন? না গো, গান শিখি না, এমনি জাস্ট ক্যাজুয়াল করি, তোমাদের মতোই, বাথরুম সিঙ্গার বলতে পারি। ওকে, লেফট করলাম তাহলে।